হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ ক্লাস। আজকে আমরা আলোচনা করতেছি নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে, যেটা হচ্ছে ফিজিক্সের অধ্যায় 4-এর ভিতরে পড়ে প্রথম পত্রে। তোমাদের এমনিতে তোমরা যেহেতু এইচএসসি 21 ব্যাচে আছো, তোমাদের এই চ্যাপ্টারটাই মূলত দিয়ে শুরু হচ্ছে, কারণ ভেক্টর রিলেটেড যে আলোচনাগুলো যখন আমরা ম্যাথে পড়েছিলাম তখনই আমি ফিজিক্সের থেকেই আসলে ভেক্টরের পার্টটা পড়াইছিলাম। তো আসলে ফিজিক্সের ভেক্টর আর ম্যাথের ভেক্টরের মধ্যে আহামরি খুব একটা তফাৎ নাই। যা প্রয়োজন যা কিছু ওই ইয়াটার ভিতরে, ওই প্লেলিস্টের ভিতরেই তোমরা পেয়ে যাবা। আচ্ছা, আর যদি আমরা নিউটনিয়ান বলবিদ্যার কথা বলি, এটা নিয়ে হচ্ছে আমার নিউটন বা বল রিলেটেড যে চ্যাপ্টার 9-10 সেটা আমার প্লেলিস্টে আছে, আমার চ্যানেলের ভিতরে দেওয়া আছে। আর ইন্টারমিডিয়েটের জন্য নিউটনিয়ান বলবিদ্যা, সেটা আমরা আজকে শুরু করতেছি। নিউটনিয়ান বলবিদ্যার ভিতরে আমরা বল রিলেটেড, আজকে রৈখিক বল রিলেটেড যা কিছু হওয়া সম্ভব সেগুলো নিয়ে আলোচনা করব। পরের দিন আমরা হচ্ছে কি বলে রোটেশনালের জন্য কি ঘটনা ঘটে সেগুলো দেখব, এবং তারপরে হয়তো আমাদের প্রয়োজন হবে যে এইটা ছাড়াও যদি অ্যাডভান্স লেভেলে আমরা কনসেপ্ট বুকের ম্যাথ কিছু সলভ করতে চাই, তাহলে আজকে হচ্ছে আমরা অনেকগুলো ম্যাথ করব এবং কিছু থিওরি দেখব। আচ্ছা, প্রথমত হচ্ছে বলের সংজ্ঞামূলক ধারণার কথা যদি আমরা বলতে চাই, সেইখান থেকে আমাদের সবার আগে এই সকল জিনিস সম্পর্কে জানার আগে আমাদের আইডিয়া নিতে হয় হচ্ছে ইয়ার সম্পর্কে, কি জানি ওইটার নাম, স্থিতি এবং জড়তা। স্থিতি জড়তা এবং গতি জড়তা, তাই না? জড়তা বা আমরা এটাকে ইংলিশে কি বলি, ইনার্শিয়া, তাই না? ইনার্শিয়া বা জড়তা। জড়তা বা ইনার্শিয়া এর সংজ্ঞাটা কীরকম, কোনো একটা বস্তু তার সে নিজে যেই গতীয় ধর্মের ভিতরে আছে, যেমন সে যদি গতিশীল অবস্থায় থাকে কিংবা সে যদি স্থিতিশীল অবস্থায় থাকে, সে যেই রকমভাবেই আসে না কেন, তার সেই ধর্মটাকে বা সেই অবস্থায় থাকার প্রবণতাটাকে আমরা কি বলি, গতি জড়তা, তাই না? সরি, জড়তা আর কি। এখন সেটা গতিশীল হতে পারে, সেটা স্থিতিশীল হতে পারে। যদি আমরা এরকম একটা কাপ নিই, ধরো এরকম একটা কাপ নিছি, কাপের ওপরে আমরা একটা এরকম করে একটা কাগজ রেখে দিছি, কাগজের ওপরে ধরো একটা কয়েন রাখা হইলো। আবার এরকম অবস্থায় যদি আমরা কাগজটারে ধরে হ্যাঁচকা টান মারি, তাহলে কি হয়, দেখা যায় যে এই কয়েনটা এই কাগজের সাথে সরে না এসে কয়েনটা ঠিক নিচে যেয়ে পড়ে যায়, তাই না? কেন হয়? কারণ এই যে কয়েনটা এখানে বসেছিল তার চেষ্টা করে হচ্ছে সে এখানে বসে থাকার জন্য, এবং এটা হচ্ছে তার স্থিতি জড়তা কাজ করে। গতি জড়তা ঠিক একইভাবে কোনো একটা মুভিং অবজেক্ট, যেমন ধরো তোমাকে আমরা উদাহরণ দিলাম যে এরকম ধরো একটা সিম্পল পেন্ডুলাম ঝুলানো আছে, পেন্ডুলামটাকে আমরা ধরে টেনে ধরলাম এই পর্যন্ত টেনে তারপরে ছেড়ে দিলাম, হ্যাঁ, তারপরে কি হবে, সে এই পাশে চলে আসবে, তারপরে এই পাশে চলে আসবে। যখন সে উপর থেকে নেমে এই সাম্যাবস্থা বা মাঝামাঝি পজিশনে আসে, তারপরে সে থেমে যায় না কেন? থেমে যায় না হচ্ছে তার গতি জড়তার কারণে, অর্থাৎ গতিশীল বস্তু তার গতি অবস্থা বজায় রাখতে যাচ্ছে, সেই কারণে সে সামনের দিকে আবার আগায় যায়। এই জিনিসটাকেও আমরা গতি জড়তার সাথে তুলনা করতে পারি। বুঝতে পারলাম? আচ্ছা, বুঝতে পারছি হয়তো, আই গেস। আর আমরা যদি সংজ্ঞা দিতে চাই, সংজ্ঞাটা কিভাবে দিব তাহলে দেখি। বলের সংজ্ঞা যদি আমরা দিই তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে বল এর সংজ্ঞা, একদম সংজ্ঞাগুলো সব কিছু লিখে দিচ্ছি তোমাদেরকে, যে বাহ্যিক কারণ স্থির বস্তুকে গতিশীল বা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় এরকম কিছু, আর হচ্ছে গতিশীল বস্তুর গতীয় অবস্থার পরিবর্তন করে এবং গতিশীল। এটা কিন্তু আমাদের ক্লাস 9-10-এর সংজ্ঞা। হ্যাঁ, প্রথমত আমরা ধারণা নেওয়ার জন্য এই সংজ্ঞাটা দিতেছি, যতক্ষণ না পর্যন্ত আমরা আর কি নিউটনের কাহিনী জানি আর কি, ততক্ষণ পর্যন্ত তো আমাদের এই কথাই বলতে হবে যে তার গতিশীল অবস্থা থেকে মানে স্থির থাকলে, যদি সে স্থির থাকে তাহলে তাকে গতিশীল করার চেষ্টা করে বা করে, আর গতিশীল বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাবার চেষ্টা করে। হ্যাঁ, পরিবর্তন যে হইতেই হবে তা না, বল প্রয়োগ করলে যে সবসময় সেটার প্রভাব হবে, স্থির বস্তু নড়তে শুরু করবে। তুমি একটা দেয়ালে ধাক্কা দিতেছো, এখানে হয়তো বাহ্যিক দৃষ্টিতে কোনো কাজ হচ্ছে না, তার কারণ স্মরণ হচ্ছে না, কিন্তু আমি যদি তোমাকে বলি যে তোমার এখানে কি তুমি বল প্রয়োগ হচ্ছে নাকি, সেখানে কিন্তু অবশ্যই বল প্রয়োগ হয়, ঠিকই বুঝি, বল প্রয়োগ হয়। কারণ হচ্ছে যদিও তুমি স্থির বস্তুকে গতিশীল করতে পারতেছো না, কিন্তু তুমি তার পরিবর্তন করছো বা করার চেষ্টা করছো, এই যে চেষ্টা করাটা এটাও বলের ভিতরেই পড়বে। কিন্তু কাজের ভিতরে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এটাকে কাজ হয় না, তার কারণ কাজের জন্য আবার স্মরণ দরকার হয়। এইটুকু আমরা জানি, ঘটাবার চেষ্টা করে তাকে বল বলে, চেষ্টা করে তাকে বল বলে। অর্থাৎ কোনো এক্সটার্নাল ফোর্স যদি কই গেল, অর্থাৎ কোনো এক্সটার্নাল ফোর্স যদি না থাকে, সরি ইয়াটা কি বলে, বল হচ্ছে একটা এক্সটার্নাল রিজন, যেটার কারণে কি হয়, তোমার স্ট্যাটিক অবজেক্ট হইতে থাকে, মোশন পাইতে থাকে, কিংবা কোনো একটা মোশনড অবজেক্ট যার মোশন আছে অলরেডি, তার মোশনের অবস্থার বা তার কন্ডিশনের কিছু চেঞ্জেস আসে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখবো সামনে কীভাবে আসে। তার আগে আমাকে দেখতে হবে আল্লাহ দুনিয়ায় যত রকমের বল আছে সবগুলো বলকে হচ্ছে কি করার চেষ্টা করা হয়, 4টা ভাগে ভাগ করা হয়, তাই না? তাহলে আমাদের দেখতে হবে কাইন্ডস অফ ফোর্সেস।
আমরা যেই বল নিয়ে কথা বলি না কেন, যত কিছুই তোমার সামনে যত রকমেরই বল আসুক না কেন, সেই 4টা বল সেই বলগুলো এই 4টা বলের কোনো না কোনো একটার আন্ডারে পড়বেই। হ্যাঁ, আচ্ছা, যেমন প্রথমটা হতে পারে কি, প্রথমটাকে আমরা বলি হচ্ছে মহাকর্ষ বল বা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স জানি। আচ্ছা, দ্বিতীয়ত আছে আর একটা বল, সেটা হচ্ছে তড়িৎচুম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, কি লিখতেছি, ম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, তারপরে কি আছে আমাদের 3 নম্বরে আছে হচ্ছে সবল নিউক্লিয়ার বল বা স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বলি আমরা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। ওকে, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স এবং হচ্ছে লাস্টে থাকে উইক নিউক্লিয়ার ফোর্স। বুদ্ধি করে বলো তো এখানে সব থেকে শক্তিশালী কে? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আচ্ছা, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স যদি সব থেকে শক্তিশালী হয়, আচ্ছা শক্তির বিচারে তাহলে আমরা SNF এটাকে বললাম সব থেকে শক্তিশালী। তারপরে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী কে হয়, এটা তো বলাই যায়, এইটুকু তো আমরা জানি। তারপরেরটাকে মানে কি, মানুষ আসলে ফার্স্ট কে মনে রাখে, সেকেন্ড থার্ড এগুলো ভুলে যায় নাকি? তারপরে এটাকে এটা ইলেকট্রোম্যাগনেটিক, তারপর এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, EMF লিখতে পারি এটাকে আমরা, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। তারপরে হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স এবং লাস্টে হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, গার্লফ্রেন্ড। আচ্ছা, এদের যদি আমরা করার চেষ্টা করি, যদি আমরা এই যদি সবল নিউক্লিয় বলকে যদি আমরা মানটা 1 ধরে নিই, ঠিক আছে, যদি সবল নিউক্লিয় বলকে আমরা 1 ধরি, এটার মান যদি 1 হয়, তাহলে EMF বা তোমার WNF বা GF এগুলার হচ্ছে আপেক্ষিকভাবে এদের আমরা কিছু ধরতে পারি, কি বলে, বল ধরতে পারি। যদি এটা 1 নিউটন হয়, তাহলে 1 নিউটন SNF এর সমান। হ্যাঁ, তাহলে এটা থেকে কতখানি বেশি শক্তিশালী, কতটা কম শক্তিশালী, এগুলো সম্পর্কে ধারণা দিতে পারে। যেমন এই SNF এর তুলনায় আমি যদি বলি তড়িৎ কথা, যে দুর্বল নিউক্লিয় বলের কথা, তাহলে এটা হচ্ছে 10⁻⁻12 গুণ হচ্ছে সে কম শক্তিশালী আর কি। বুঝতে পারলাম? তাহলে মানে এইটার হচ্ছে কত, এই শূন্যর 1-এর পরে 12টা শূন্য দিয়ে তার এক, মানে তার তত এর 1 ভাগ হচ্ছে হয় তোমার এই WNF। অনেক কম দুর্বল, অনেক দুর্বল দেখা যাচ্ছে। হ্যাঁ, অথবা তুমি বলতে পারো দশমিকের পরে 11টা শূন্য দিয়ে একটা 1, তারপরে যেই মানটা পাওয়া যায় সেটা হবে হচ্ছে WNF। তাহলে EMFটা কত বলো তো বুদ্ধি করে? আমার বইয়ে যদি ভুল না লেখা থাকে বা আমি যদি ভুল না মনে করে থাকি, তাহলে হচ্ছে এটা খুব সম্ভবত 10⁻²। তার মানে দেখা যাচ্ছে যে SNF আর EMF কিন্তু অনেকটা কাছাকাছি, খুব একটা বেশি পার্থক্য নাই। এদের হচ্ছে 100, একটা আরেকটার 100 গুণ। হ্যাঁ, এই EMF এর 100 গুণ হচ্ছে SNF। আচ্ছা, আর আমাদের লাস্টে যে GF আছে, GF হচ্ছে 10⁻39। দেখা যাচ্ছে বহুত সে দুর্বল, তাই না? দশমিকের পরে তার কয়টা শূন্য লাগে? 38টা শূন্যের পরে 1, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স SNF এর তুলনায় কিন্তু অনেক বেশি দুর্বল। বুঝতে পারলাম? আচ্ছা, এই 4টা বলের মধ্যে হচ্ছে সম্পর্ক স্থাপনের চেষ্টা হইতেছে, বিজ্ঞানীরা করতেছে। প্রফেসর আব্দুল সালাম ওয়াইনবার্গ, গ্লাসো, এই 3জন বিজ্ঞানীর দীর্ঘদিন গবেষণা করে দুর্বল নিউক্লিয় বল আর হচ্ছে তড়িৎচুম্বক বলের মধ্যে সম্পর্ক স্থাপন করছে কিন্তু। হ্যাঁ, কে? প্রফেসর আব্দুল সালাম ওয়াইনবার্গ আর হচ্ছে গ্লাসো, এই 3জন বিজ্ঞানী কোন দুইটা, এই দুর্বল আর হচ্ছে EMF, হ্যাঁ নাকি কি বললাম, এটা বললাম না একটু আগে, দুর্বল নিউক্লিয় বল আর তড়িৎচুম্বক বল, হ্যাঁ এটা EMF আর WNF, এই দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করেন কে? তাহলে কি বললাম? আব্দুল সালাম এই দুইটার মধ্যে সম্পর্ক। এমনিতে চেষ্টা হচ্ছে সবগুলোরে একসাথে নিয়ে আসার, কিন্তু চেষ্টা করা হইতেছে যে মানে পারা গেছে এই পর্যন্ত এই দুইটারে। ওয়াইনবার্গ, তোমরা কি থিওরি অফ এভরিথিং মুভিটা দেখছো সবাই? এটা হচ্ছে গ্লাসো। এরা 3জন মিলে হচ্ছে দীর্ঘদিন গবেষণা করে পারছে এবং তাদের এই থিওরির নাম দেওয়া হয়েছে সালাম ওয়াইনবার্গ। দেখছো থিওরি অফ এভরিথিং? এই যে আমাকে ওই লোকটার নাম জানি কি, মরে গেল যে, স্টিফেন হকিংসের জীবনী নিয়ে বানানো সালাম ওয়াইনবার্গ তত্ত্ব, এটা হচ্ছে সে দিল। দেখো, বিগ ব্যাং থিওরিটা দেখো, এটা হচ্ছে স্টিফেন হকিংসের জীবনী নিয়ে তৈরি হওয়া অসাধারণ মুভি একটা। এই জিনিসগুলো আমার কাইন্ডস অফ ফোর্সেস। এখন হচ্ছে আমরা নিউটনের গতির সূত্রে যাব, নিউটনস ল অফ মোশন। নিউটন কিন্তু কোনো সূত্র দিয়ে বলে নাই যে F=ma। হ্যাঁ, ওই শুধু আমাদের ইয়াগুলো দিছে, কি জানি বলে এটার নাম, অস্বীকার্যগুলো দিছে আর কি। অস্বীকার্যগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে এমনিতে 3টা সূত্র আছে, আমি একটু মুখে মুখে বলি। আচ্ছা, তার আর একটা কথা মনে রাখতে হবে যে তার যে বইটা, হ্যাঁ তার বইটা কবে প্রকাশ পাইছিল, তার বইটার নাম ছিল হচ্ছে নিউটনের, মানে কোন বইয়ে এই সূত্রগুলো প্রকাশ পায়, সে বইটার নাম হচ্ছে ন্যাচারালিস ফিলোসফিয়া প্রিন্সিপা ম্যাথমেটিকা, ফিলোসফিয়া
কি রে সোফিয়া বানান লিখতে এত কষ্ট হইতেছে কেন আমার? ফিলোসোফিয়া, হ্যাঁ ফিলোসোফিয়া, তারপরে কি জানি প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। বইটা পাবলিশ হয়েছে কত সালে বলতে পারবো? বইটা ভেরি গুড, 1687 সালে। দেখছো উইকিপিডিয়ার সাথে নিয়ে বসছে, বিসিএস এ কনফার্ম পেপার। 1687 বিসিএস এর প্রিপারেশন নিতেছে ছেলেটা। প্রথম সূত্র আমরা জানি হচ্ছে, বলে দিচ্ছে বাহ্যিক বল প্রয়োগে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে বা অর্থাৎ সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। দ্বিতীয় সূত্রতে সে বলে হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হারও সেদিকে ঘটে। এটা জানি আমরা। প্রতিক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আচ্ছা, প্রথম সূত্রটা নিয়ে আমরা কাজ করব। প্রথম সূত্রটা থেকে, নিউটনের প্রথম সূত্র থেকে আমরা হচ্ছে জড়তা সম্পর্কে ধারণা পাই, যেখানে কি বলা হয়েছিল, বাহ্যিক বল যদি না থাকে, তা বাহ্যিক বল যদি বস্তুর অবস্থার পরিবর্তনের চেষ্টা না করে আর কি, বা বাধ্য না করলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। আমি এটাকে একটু কেটে নিয়ে আসি, তাহলে হচ্ছে সুবিধা হবে আমাদের। হুদায় এটা পুরাটা লেখার দরকার নেই, যদি এটাকে কেটে নিয়ে আসি শুধুমাত্র নিউটনের এই 2 নম্বর সূত্রটা এখানে তাহলে তোলা থাকলো আমাদের। এটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র, বাহ্যিক বল প্রয়োগে বাধ্য না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সুষম বেগে গতিশীল বস্তু সুষম বেগে চলতে থাকবে। এই জিনিস জানি আমরা। আচ্ছা, আমাদের কিছু কিছু জায়গায় কি করা হয় যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রমাণ করতে বলে কিছু কিছু জায়গায়। হ্যাঁ, ওটা আমরা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এই সূত্রটাকে অনেক সময় জড়তারও সূত্র বলা হয়। তার কারণ কি? কারণ হচ্ছে কি, জড়তার এই ধারণা, মানে জড়তার থেকেও এই ধারণা পাওয়া যায়। জড়তার থেকে কি বলছি আমরা, যে বস্তু নিজের অবস্থা নিজের ধর্ম বজায় রাখার যে প্রবণতা, সেটাকে বলি আমরা হচ্ছে কি, জড়তা। আর সেটাকে বাধা দেয় বা সেটাকে ডিস্টার্ব করতে পারে বা বাইরে থেকে এক্সটার্নালি সেই জিনিসটাকে বিরক্ত করা হচ্ছে বাহ্যিক বল। বলের সংজ্ঞাটাও কিন্তু এভাবেই দেওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, বলের সংজ্ঞা যখন আমরা বলছি তখন বলছি যে বাহ্যিক কারণ বস্তুর গতিশীল অবস্থা স্থির বস্তুকে গতিশীল বা গতিশীল বস্তুকে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে চেষ্টা করে। কিন্তু জড়তার আমাদের কাহিনী কি ছিল, যে জড়তা কি করে, স্থির বস্তু স্থির থাকতে চায়, গতিশীল বস্তুরে গতিশীল রাখতে চায়। এটাকে বিরক্ত করতেছে কে, বাহ্যিক কোনো একটা কারণ বা সেই বল। তার মানে এই বাহ্যিক কারণ বা বলটা যদি না থাকে তাহলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে, দ্যাট ইজ সমবেগ আর কি। আচ্ছা, এটাকে অনেক সময় জড়তার সূত্র বলে, এটা তো বললামই আমি। আর হচ্ছে কি, এটার জন্য হচ্ছে নেট ফোর্সগুলো সবসময় 0 হবে। কোনো একটা বস্তু যদি স্থির থাকে তাহলে হচ্ছে নেট ফোর্স 0 হবে, অথবা যদি সে সমবেগে চলতে থাকে তাহলেও তার নেট ফোর্স তার উপরে 0। মনে রাখবো, এই জিনিসটা খুব বেশি কাজে দিবে। স্থির বস্তুর জন্য নেট ফোর্স 0, সামেশন অফ এফ 0 হবে। তো সে যদি সমবেগেও চলতে থাকে তাহলে তার জন্য সামেশন অফ এফ 0 হবে, অর্থাৎ নেট ফোর্স 0 হবে। এই জিনিসটার ব্যবহার কিন্তু ওই আনত তলের জন্য হচ্ছে কিছু কিছু জায়গায় আছে, সমবেগের জন্য। হ্যাঁ, ওইখানে দেখবো আমরা, কাজে লাগবে। স্থির বস্তুর জন্য তো জানতাম আমরা, সমবেগও যদি থাকে, যদি কোথাও বলে যে একটা গাড়ি হচ্ছে এইটাতে মানে আনত তলে সমবেগে রাখা লাগতেছে, তখন তার কিন্তু নেট ফোর্স আমাকে 0 বানাইতে হবে। উপরে নিচে যে ফোর্সগুলো আছে সেগুলো অবশ্যই 0 বানাতে হবে। কেমন? ওখানে নেট ফোর্স ক্যালকুলেট করতে গেলে দেখা যাবে কিছুই পাওয়া যাইতেছে না। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের জড়তার কাহিনী বা ইনার্শিয়ার কাহিনী। আচ্ছা, আর যেহেতু বললাম আমি বলের কথা, তার মানে সেখানে একইভাবে আর একটা জিনিসও সত্যি এইখানে স্থির বস্তুর জন্য, সেটা হবে কি, এখানে যে নেট ত্বরণ হবে সেটাও শূন্য হবে, ওর জন্য যে নেট ত্বরণ সেটাও শূন্য হবে। বুঝি, একটু তো বোঝার কথা, তাই না? এটুকু আমরা জানি। আচ্ছা, এই স্থিতি জড়তা গতি জড়তার কিছু এক্সপেরিমেন্ট আছে, যেমন হচ্ছে আমি কাপের ওই উদাহরণটা দিলাম। কাপ বলতে ওই গ্লাসের মধ্যে যে কয়েন রাখার যে উদাহরণটা, এটা তোমরা চাইলে ব্যবহার করতে পারো। এরপর আমরা শিখবো হচ্ছে বল সম্পর্কে। বল রিলেটেড ঘটনার বলের ভৌত বৈশিষ্ট্য আছে, কিছু বইয়ের ভিতরে দেওয়া আছে। আমি একবার রিডিং পড়তেছি, তোমরা একবার কানে নাও, তারপর আমরা বলি। বল প্রয়োগে কোনো বস্তুর জড়তার পরিবর্তন হয় বা হওয়ার প্রবণতা তৈরি হয়। এটা আমি বললাম যে বল প্রয়োগে যে তোমার মানে পরিবর্তন হবে। জড়তার পরিবর্তন বলতে কি, তার স্থির থেকে আর স্থির থাকবে না, সে নড়াচড়া করতে থাকবে, অথবা গতিশীল থাকলে সে গতিশীল থাকবে না, তার গতি অবস্থার পরিবর্তন হবে। আবার বলা হয়েছে হওয়ার প্রবণতা তৈরি হয়, তার মানে কি এটা যে হইতেই হবে তা না, এটা প্রবণতা তৈরি হয় আর কি। হ্যাঁ, এমনও হতে পারে যে হয় নাই, কিন্তু তুমি বল প্রয়োগ করছো কিন্তু কাজ মানে কি তার কোনো পরিবর্তন হয়নি, এমনও হতে পারে। আচ্ছা, বল সর্বদা জোড়ায় জোড়ায় ক্রিয়াশীল থাকে, অর্থাৎ কোনো বস্তুর ওপর বল প্রয়োগে প্রযুক্ত বলের বিপরীত দিকে আরেকটি বল ক্রিয়া করে। এ বলেরকে এই কারণে বলের ক্রিয়াকে ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া বলা হয়। এটা আমরা জানি যে, যেমন ধরো আমি হচ্ছে এখানে দাঁড়ায় আছি, আমি যদি এখানে কোথাও দাঁড়ায় থাকি তাহলে আমি এইখানে তোমার ভূমিতে যে পরিমাণে বল দিব, ভূমি আমাকে ঠিক একই বলে উপরের দিকে ঠেলা দিবে। হ্যাঁ, এটাও এক ধরনের কি হয়, সবসময় জোড়া জোড়া ক্রিয়া করে, এটা আমরা জানি। আচ্ছা,
আর হচ্ছে সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, ওই সংজ্ঞা থেকে ওই জিনিসটা তো পাওয়াই যায়, তাই না? ওটা পরে দেখবো আমরা। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত লব্ধ বল ক্রিয়াশীল থাকে ততক্ষণ পর্যন্ত বস্তুতে ত্বরণ থাকে, অর্থাৎ হচ্ছে নেট ফোর্স যতক্ষণ আছে আর কি, নেট ফোর্স যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত সেখানে ত্বরণ থাকবে। যদি নেট ফোর্স 0 হয়ে যায় তাহলে এখানে ত্বরণও থাকবো না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তারপরে কি আছে বলা হয়েছে কি, যে বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে, তারপর ভৌত ধর্মের পরিবর্তন করতে পারে। হ্যাঁ, যেমন ধরো তুমি একটা নিছো, যে তোমার বাসার ভিতরে যে বক্সের ভিতরে ম্যাচের কাঠি থাকে, হ্যাঁ, এই বক্সটা নিছো, দেয়াশলাইয়ের বক্স নিছো, এটা যদি তুমি দুই পাশ থেকে চাপ দিতে থাকো, দুই পাশ থেকে যদি তুমি ফোর্স অ্যাপ্লাই করতে থাকো, তাহলে এই কিন্তু দুই পাশ থেকে কী হবে, ট্যাপসা হয়ে যাবে, তাই না? এরকম হয়ে যাবে। এরকম হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তুমি এটাকে এক্সটার্নাল কিছু ফোর্স দিয়ে এটার এই অবস্থা তৈরি করছো, অর্থাৎ ভৌত ধর্মের পরিবর্তনটা এখানে কিভাবে দেখেছে। এখানে যদিও ভৌত ধর্মের পরিবর্তন হিসাবে আমি আকার আকৃতি দিয়ে বুঝাইলাম, আর একটা বলা যায়, বলো তো বুদ্ধি করে, একটা যখন আমরা দেখি যে দুইটা বরফের টুকরা দেওয়া আছে তোমার কাছে, দুইটা বরফের টুকরা যদি আমরা দুই পাশ থেকে দুইটার একসাথে ধরে চেপে ধরে থাকি, তাহলে কি হয় বলো তো? দুই পাশ থেকে দুই পাশ থেকে যদি আমরা জিনিসটাকে চেপে ধরে থাকি, তাহলে এই মাঝামাঝি পজিশনে তার আবার দেখা যায় জোড়া লেগে যায়। এই জোড়া লাগার কারণ হচ্ছে এখানে অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ার ফলে দেখা যায় যে সেই চাপ থেকে উৎপন্ন হচ্ছে, শক্তি উৎপন্ন হচ্ছে। সেই শক্তির কারণে এখানে কিছুটা বরফ গলে যায়, আবার দেখা যায় যে কিছুক্ষণ পর ওই চাপটাকে যখন সে সহ্য করে ফেললো, তখন ওই গলে যাওয়া বরফটা, এখন পানি তো দুই পাশে লেগে আছে, তাই না? তখন গলে যাওয়া বরফটা যখন হয়ে যায়, কি বলে, মাঝখানের অংশটা যখন পানিটা আবার বরফ হয়ে যায়, তখন পুরো বরফটা আবার জোড়া লেগে যায়, তাই না? তাহলে এই যে মাঝখানে আমরা এই চাপের মাধ্যমে বা বল প্রয়োগের মাধ্যমে কি করতে পারলাম, ভৌত অবস্থার পরিবর্তন তৈরি করতে পারলাম। আচ্ছা, মাঝে মাঝে মনে হতে পারে যে চাপ এবং বল কি একই রকমের জিনিস নাকি? ভাই, আপনি তো মাঝে মাঝে চাপ বলতেছেন, মাঝে মাঝে বল বলতেছেন। চাপ হচ্ছে এক ধরনের বলের ডেনসিটি, ঠিক আছে, বা ফোর্স ডেনসিটি হিসেবে আমরা চাপ বলতে পারি। তার কারণ কি, চাপ মানে হচ্ছে একক ক্ষেত্রফলের উপরে কতটুকু বল প্রয়োগ করা হয় সেইটা, তাই না? কারণ আমরা পিকে এটা ছোটোবেলা দেখছি এফ ডিভাইডেড বাই এরিয়া, একক ক্ষেত্রফলের ইউনিট এরিয়ার উপরে যে পরিমাণে ফোর্স অ্যাপ্লাই করতেছি সেটাকে আমরা বলি হচ্ছে চাপ বা প্রেশার। আচ্ছা, এই কারণে হচ্ছে চাপ এবং বল অলমোস্ট ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, একটা জিনিস খালি এটা হচ্ছে চাপের ডেনসিটি হিসাবে আমরা বলতে পারি, যেহেতু পার স্কোয়ারে কত, পার মিটার স্কোয়ারে কতটুকু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই জিনিসটাই। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে রৈখিক ভরবেগের কথা। রৈখিক ভরবেগ বা ইংলিশে আমরা এটাকে বলি হচ্ছে মোমেন্টাম আর লিনিয়ার মোমেন্টাম। আমরা আপাতত হয়তো বললামই তো, আজকে তো রৈখিক নিয়ে কাজ হবে খালি, তাই না? তাহলে লিনিয়ার মোমেন্টামের কথা যদি বলি, লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগের কাহিনী কি, এটা আমরা ছোটোবেলা থেকে সবাই জানি যে বল এবং কি ভর এবং বেগকে গুণ করলে যেটা পাওয়া যায় হেডে হইতেছে কি লিনিয়ার মোমেন্টাম বা হচ্ছে মোমেন্টাম আর কি। হ্যাঁ, যেমন এটার ইকুয়েশনটা তাহলে কীভাবে বলা হয়, ইকুয়েশনটা হচ্ছে যে পি দিয়ে প্রকাশ করে মোমেন্টাম, কিন্তু মাথায় রাখবে, অনেক সময় মনে থাকে না, সমান হবে হচ্ছে এম এবং ভি। যেহেতু এগুলো ভেক্টর রাশি, সে কারণে হচ্ছে আমি ভেক্টর সাইন ইউজ করলাম। যেহেতু আমরা লিনিয়ার নিয়ে কাজ করতেছি, সেখানে আসলে ভেক্টরটা খুব বেশি কাজে লাগে না, কিন্তু তারপরেও যদি অ্যাক্সিস ডিফারেন্ট হয়, যদি ভিন্ন ভিন্ন অ্যাক্সিসে কাজ করে, তাহলে তাদের জন্য আমরা এই ভেক্টর সাইন ইউজ করেও উপাংশ নির্ণয়ের মাধ্যমে করতে পারবো। এগুলো দেখবো আমরা যখন ইঞ্জিনিয়ারিংয়ের প্রবলেমগুলো বা কনসেপ্ট বুকের প্রবলেম সলভ করবো, তখন এগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এই যে ভি বলতেছি আমরা, এই ভি আসলে আমরা বুঝি হচ্ছে রৈখিক বেগ বা বস্তুর চলন গতির সাথে সংশ্লিষ্ট। এই এটা হচ্ছে কৌণিক বেগ থেকে সম্পূর্ণভাবে ভিন্ন, তাই কৌণিক বেগের কাহিনী এখানে আনা হচ্ছে না, এখানে শুধুমাত্র এটাকে রৈখিক বেগ বলতেছি আমরা। আচ্ছা, আর এমনিতে যদি আমাকে কথা শুধু বেগের কথা বলে, শুধু ভরবেগের কথা বলে, তাহলে আমরা রৈখিকটাই বুঝবো। আচ্ছা, ওর জন্য মাত্রা এবং ওর এককটা দেখে নিই, খুব সহজ হিসাব। এম এর জন্য একক কী হবে, এম এর একক হচ্ছে কেজি, আমি ছোটোবেলা থেকে পড়ছি, এবং এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। আর যদি আমি এটার মাত্রা নির্ণয় করতে চাই, মাত্রার জন্য কাহিনী কি, কেজি। কোথা থেকে আসছে? কেজি হচ্ছে ভরের একক। ভর কিসের? ভর মানে কি ইংলিশে কি বলে, ম্যাস। তাহলে কেজি এর জন্য ম্যাসের প্রথম অক্ষর এম বসাবো। মিটার কিসের একক? দৈর্ঘ্য। কি বলে ইংলিশে? লেন্থের প্রথম অক্ষর বসাবো এল। তারপরে আছে এস, কিসের একক? সময়, সেকেন্ড, তাই না? তাহলে সময়কে ইংলিশে কি বলে? টাইম, ক্যাপিটাল লেটার টি, -1 হয়ে গেল আমাদের জন্য লিনিয়ার মোমেন্টাম, বা হচ্ছে এখান থেকে আমরা এককটা পেয়ে গেলাম। বুঝতে পারলাম? আচ্ছা, এই জিনিসপত্র আমরা বুঝি। এখন এই ভরবেগের সংজ্ঞা এভাবেও দেওয়া যায় যে ভরবেগ হচ্ছে বস্তুর এমন একটা যে ধর্ম, যেটা হচ্ছে ধরো কোনো দুটো বস্তু ধাক্কা খাইলো, হ্যাঁ, দুটো বস্তু যদি পরস্পর ধাক্কা খায়, একটা বস্তু আর একটা বস্তুর সাথে যদি ধাক্কাধাক্কি করে, তাহলে সেই দুইটা বস্তুর মানে তারপরে তারা কোন দিকে যাবে, মানে সে ডানে যাবে নাকি বামে যাবে নাকি নিচে যাবে নাকি কোনাকুনি যাবে, এই জিনিসটা কিসের দ্বারা নির্ধারিত হয়? যদি এটা বলে তাহলে কি বলবো আমরা? ধরো তোমাকে অপশনে দিল ভাই বল বেগ নাকি হচ্ছে ভরবেগ। হ্যাঁ, যদি দুটা বস্তু ধাক্কা খায়, তারপর তারা
কোন দিকে তারা সরে যাবে এই জিনিসটা নির্ভর করে কিসের ওপরে বলো তো বুদ্ধি করে? আমরা এই ধাক্কাধাক্কির জন্য যে ম্যাথগুলো করছিলাম সেটা কোন সূত্র অ্যাপ্লাই করতাম? কনজারভেশন ল অফ মোমেন্টাম, তাই না? সে কনজারভেশন ল অফ মোমেন্টাম যেহেতু করতেছি, তার মানে অবশ্যই এটা ভরবেগের উপর নির্ভরশীল। ঠিক আছে, এরকম এমসিকিউ দিলে যাতে মিস না হয়। পারবো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এখন পর্যন্ত আমি যথেষ্ট বেসিক আলোচনাগুলোই করতেছি এবং এই চ্যাপ্টারটা এরকমই। আমি হচ্ছে একদম আদ্যপান্ত ধারণা দিয়ে তারপরে হচ্ছে একদম ছোট বাচ্চাকালের ম্যাথ করব। তারপরে হচ্ছে আমরা এই কৌণিকের জন্য কাহিনী করব। তারপরে আমরা যে লাস্টে যে হচ্ছে কনসেপ্ট বুকের প্রবলেম সলভ করব। হ্যাঁ, একটু সময় বেশি লাগবে। আমার ফিজিক্সের অবস্থা এরকমই। আমি ফিজিক্স এমনিতে পড়াইতে চাই না, কিন্তু পড়াইতে বসছি এবং আমার এটা নিজেরও আসলে দরকার। এবং আমি তো বললাম অনেক কিছু আমি পারি না, অনেক কিছু ভুলেও গেছি। হ্যাঁ, হয়তো এগুলো জিনিসপত্রগুলো আমার ম্যাথ করতে দিলে আমি হয়তো পেরে যাবো, কিন্তু দেখা যাবে অনেক কিছু প্রমাণ দেখা যাবে অনেক কিছু মনে নেই। আচ্ছা, নিউটনের যদি আমরা সেকেন্ড ল এর কথা বলি, সেকেন্ড লটা অনেক সময় পরীক্ষায় লিখতেও দেয় আমাদেরকে, তাই না? তাহলে সেকেন্ড ল মনে রাখবো কীভাবে? সেকেন্ড ল মনে রাখার জন্য হচ্ছে আমাদের সেকেন্ড ল এর জন্য যে সূত্রটা সেটার দিকে তাকাইলেই হবে। এমনিতে সূত্রটা সম্পর্কে আমরা জানি, সূত্রটা আগে চিপায় লিখালি। সূত্রটা হচ্ছে কি? এম ইন্টু এ, তাই না? তাহলে এমকে আমরা কি লিখি হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা দিয়ে লিখি, উপরে লেখা যায় এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। কোনো কিছুকে যখন আমরা সময় দিয়ে ভাগ করে কোনো কিছু নির্ণয় করতেছি, তার মানে আসলে হচ্ছে সময়ের সাপেক্ষে সেটা রেট নির্ধারণ করা হয়, তাই না? এখানে যে এম ভি মাইনাস এম ইউ আছে, এটাকে আমরা কি বলতে পারি? ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। কোনো কিছুর ফাইনাল থেকে মাইনাস করে মানে ফাইনাল থেকে ইনিশিয়ালটা মাইনাস করে আসলে তার পরিবর্তনটা পাওয়া যায়। তার মানে হচ্ছে এখানে ভরবেগের পরিবর্তন বের করতেছি আমরা, সেটার আবার আমরা কি করতেছি? টাইম দিয়ে ডিভাইড করে দিচ্ছি, অর্থাৎ 1 সেকেন্ডে কতটুকু ভরবেগের পরিবর্তন হলো সেটা নির্ণয় করতেছি। সেকেন্ড ল থেকে এই সূত্রটা যেহেতু আসছে, তাহলে এই লাইনটা থেকে আমরা সেকেন্ড ল এর সূত্রটা দেওয়ার চেষ্টা করব। ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, তাই না? এটার উপরে যে এফ ক্রিয়া করতেছে সেটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এমনিতে ডিরেক্ট সমান যদিও, কিন্তু নিউটন বলছিল এটা হচ্ছে সমানুপাতিক। প্রথমত ও বলে ভরবেগের পরিবর্তনের হার, দ্য রেট অফ চেঞ্জ অফ কি বলবেন রে মোমেন্টাম ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স, এরকম কিছু, তাই না? ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক, হ্যাঁ। এবং আর একটা কথা যেটা, সেটা হচ্ছে যে বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। উল্টাভাবে এটাও সত্যি যে ভরবেগের পরিবর্তন যেদিকে হয় বল সেদিকে ক্রিয়া করতেছে, আমরা ধরে নিতে পারি। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও পি এর পরিবর্তন সেদিকে হয়। পি মানে ওই যে আমাদের ভরবেগ বা মোমেন্টাম, পি এর পরিবর্তন সেদিকে হবে। আচ্ছা, এই জিনিসপত্র আমরা জানি। আচ্ছা, আমরা একটু দেখি এটাকে যদি আমরা ভেঙে দেখার চেষ্টা করি যে এখন এই সূত্রটা কীভাবে আনা যায়। ধরো কোনো একটা অবজেক্ট আসছে এই জায়গায়, কোনো একটা অবজেক্ট এনে বয়ে রয়েছে এরকমভাবে সুস্থ স্বাভাবিকভাবে বসেছিল, তার একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল এদিক বরাবর। সেই ইনিশিয়াল ভেলোসিটিটাকে আমরা বলতেছি হচ্ছে ভি নট, তাই না? ভি নট কেন নাম বলা হয়? ভি নট মানে হচ্ছে ভেলোসিটি অ্যাট টাইম 0, এটা বুঝাইতে ভি নট ইউজ করে। আচ্ছা, এর ওপরে ধরো এখন ফোর্স অ্যাপ্লাই করলাম, আমি এফ ফোর্স দিলাম, তারপরে কি হলো? হাতে ধরো এই এফ ফোর্সটা অ্যাপ্লাই হলো, তার উপরে টি সেকেন্ড যাব তার উপরে অ্যাপ্লাইড ফোর্স দেওয়া হয়েছে। তারপরে এখন তার ফাইনালি সে তো ওই এম ম্যাস বিশিষ্ট সেই অবজেক্ট, তার ম্যাস চেঞ্জ হয়ে যাবে না, তাই না? যা ছিল তাই, কিন্তু তার যেহেতু তার উপরে ফোর্স অ্যাপ্লাই হয়েছে তার ভেলোসিটি চেঞ্জ হবে। তার ভেলোসিটি না এখন আমরা ধরে নিলাম ভি হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, যদি এমন হয় তাহলে আমরা এখানে একটা কথা মনে রাখতে হবে, এইখানে আমরা যে বলের কথা বলি বা যে বলের ইকুয়েশনগুলো দেই, এটা কিন্তু হচ্ছে ধ্রুব বল, ঠিক আছে? ধ্রুব বল কী জিনিস? ধ্রুব বল মানে হচ্ছে যে বলের মানটা সমান, অর্থাৎ কনস্ট্যান্ট ফোর্স। যদি ফোর্স কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু অ্যাক্সেলারেশনটাও কনস্ট্যান্ট। আমরা ছোটোবেলায় যতগুলো ম্যাথ করছি সারা জীবনে, সব কিছুর ভিতরে কিন্তু সবগুলোই কিন্তু সুষম ত্বরণের জন্য ছিল। আমরা যে গতির 4টা সূত্রের কথা বলি সেগুলো সবগুলো কিন্তু সুষম ত্বরণের জন্য, অর্থাৎ এইখানেও কিন্তু সুষম ত্বরণ মানে সুষম বলই প্রয়োগ করা হইতেছে ওই জিনিসের ওপরে। এটা কিন্তু মাথায় রাখবো যে তোমার যদি কোথাও দেখি যে বলের মান চেঞ্জ হইতেছে, তোমার বলের মান আগে ছিল 2, এখন হয়েছে 3, তারপরে হচ্ছে 4, যে বল যদি তোমার ধ্রুব না হয়, অর্থাৎ বল যদি কনস্ট্যান্ট না হয়, বল যদি চেঞ্জ হইতে থাকে, তাহলে কিন্তু আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো না। এখানে তোমাকে যা দেওয়া হয়েছিল এগুলোর একটাও কিছু অ্যাপ্লাই করা যাবে না যদি তোমাকে এইরকম কাহিনী দেওয়া থাকে। তখন আমাকে ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। কেমনে নিতে হয় এগুলো আমরা দেখবো সামনে, সমস্যা নেই। আচ্ছা, আগে আমরা দেখি ভরবেগের পরিবর্তনের হার। আগে ভরবেগকে জানি আমরা কি দিয়ে প্রকাশ করি? যেহেতু ভরবেগকে আমরা প্রকাশ করি কি দিয়ে হচ্ছে, কি জানি, মোমেন্টাম দিয়ে, তাই না? মোমেন্টাম পি সমান আমরা লিখতে পারি হচ্ছে এম ভি, তাই না? এরপরে আমরা কি লিখি? এরপরে লিখি হতেছে যে এফ সমানুপাতিক কি হবে? পি এর পরিবর্তনের হার। তাহলে এই পি এর পরিবর্তনের হারকে আমরা কি কইছি? যে ডিডিটি অফ পি,
ঠিক আছে? টাইমের রেসপেক্টে পি কীভাবে পরিবর্তন হচ্ছে সেটা নির্ণয় করতেছি, ডিডিটি অফ পি। তাহলে এটাকে লেখা যায় ডিডিটি অফ এম ভি প্রাইম, সরি এম ভি অ্যারো আর কি, ভি কী জানি বলে ভি ভেক্টর। হ্যাঁ, তাহলে এম তো কনস্ট্যান্ট, তাহলে এম রে বাইরে নিয়ে আসো, এখানে থাকে হচ্ছে ডিভি বাই ডিটি, তাই না? উপরে থাকে হচ্ছে ডিভি বাই ডিটি। এই ডিভি বাই ডিটিটা জানি আমরা আবার কি বলি, এটারে বলি হচ্ছে এম ইন্টু এর উপরে আবার এক্সেলারেশন, যেহেতু তোমার কি ভেক্টর কোয়ান্টিটি, সে কারণে ওর লগে একটা ভেক্টর সাইন চলে এলো। আচ্ছা, এখন আবার নিউটন কি কইছে? নিউটন কইছে হচ্ছে কি হবে, এই পরিবর্তনের হার হবে কিসের সমানুপাতিক? অ্যাপ্লাইড ফোর্সের সমানুপাতিক, তাই না? তাহলে নিউটনের কথা অনুযায়ী আমরা এখানে লিখতে পারি অ্যাপ্লাইড ফোর্স এফ এর ডিরেকশন সমানুপাতিক বা প্রপোর্শনাল হবে ডিপি বাই ডিটি, হুইচ ইজ অ্যাকচুয়ালি এম ইন্টু এ, এরকম ভেক্টর, তাই তো? বুঝি? আচ্ছা, এরপরে আমরা এই যে সমানুপাতিকটা উঠাই কিভাবে? 9-10 বইয়ে যদি দেখো যে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসা হয়, তাই না? এটা সমান দিয়ে একটা লেখে কে, তারপরে বলে এম, তারপরে বলে একটা অ্যারো। হ্যাঁ, তারপরে এবার কে সম্পর্কে কি বলা হয় তখন বলো তো বুদ্ধি করে, যে এই কেটারে আমরা সরাই কিভাবে? বলের যে একক বলের যে সংজ্ঞা সেটা ব্যবহার করে করা যায়। যেমন আমরা একক বলের ক্ষেত্রে সংজ্ঞা দিই এরকম, যে কোনো 1 কেজি ভরের কোনো একটা বস্তুর ওপরে বল প্রয়োগের ফলে যদি ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে সেখানে বলের মান হচ্ছে 1 নিউটন। তাহলে আমরা যদি মান বসে, এটার মানও হলো 1, এটার মানও হলো 1, এটার মানও হলো 1, তাহলে কে এর মান কত? কে এর মান আসলে একই পাওয়া যাবে তার মানে তখন, অর্থাৎ কে বাদ দিলে মানে আমরা কি বলি, বলের সংজ্ঞা থেকে কে ইকুয়ালস টু 1 পাওয়া যায়, বলের সংজ্ঞা থেকে। একক বলে লিখলে আরো ভালো, বলো। এই যে মানে p ইজ ইকুয়াল টু mv, এটার ক্ষেত্রে হচ্ছে আমি ডেরিভেটিভ ফর্ম কখন ইউজ করব? যখন আমার এই যে v বা এগুলো যখন আমার ডিফারেন্সিয়েশন আকারে দেওয়া থাকবে তখন? না, যখন ভেক্টর ফর্মে দেওয়া থাকবে তখন। ডিফারেন্সিয়েশন ফর্মে দেওয়া থাকবে না, এগুলো ভেক্টর ফর্মে, এগুলো কি যখন ভ্যারিয়েবল সহ দেওয়া থাকে, হ্যাঁ, তখন এগুলো ইউজ করতে হয়, বুঝছো? প্যারামিটারগুলো যখন টাইমের রেসপেক্টে দিয়ে রাখবে, যে তোমার তোমার এটা তো তোমার ধ্রুব বল, এটার জন্য তো কোনো কাহিনী নেই, এখানে তো ডিপি বাই ডিটি কি আইব, একটা কনস্ট্যান্ট ভ্যালু আসবে, 1 2 3 4 এরকম কিছু আসবে, তাই না? কিন্তু তুমি যখন ইয়া নিয়ে কাজ করবা, তোমাকে তো কোয়েশ্চেনের ভিতরে এভাবে বলবে যে পি এর ইকুয়েশন, ভরবেগের পরিবর্তনের ইকুয়েশন হচ্ছে সে এরকমভাবে কাজ করে 3t + 2 এভাবে কাজ করে। তারপর তোমাকে বলবে 5 সেকেন্ড পরে ভরবেগের পরিবর্তন কত, তখন কি করবো? ডিপি বাই ডিটি নির্ণয় করবো, ডিপি বাই ডিটি, তারপরে এখানে কি 2t - 3, তারপরে বলবো যে 5 সেকেন্ড পরে ভরবেগের পরিবর্তনের জন্য কি করতে হবে, তার মানে ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তনের হার, এটা তো ভরবেগের পরিবর্তনের হার 5তম সেকেন্ডে, তার মানে টি এর মান তখন 5 এর জায়গায়, মানে টি এর জায়গায় 5 বসায় দিলাম, -3, তাহলে হয়ে গেল 7। বুঝতে পারছি? কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারছি। এটা ইউজ করব হচ্ছে যখন আমাদের এইরকম ফরম্যাটে দেওয়া থাকবে, যখন আমার ডিফারেন্সিয়েশন করা লাগবে তখন আমরা ইউজ করব, ঠিক আছে? এরকম যখন টাইমের রেসপেক্টে দেওয়া থাকবে, অন্য কোনো প্যারামিটারের সাপেক্ষে দেওয়া থাকলে অন্যভাবে চিন্তা করতে হয়, ওটা দেখবো সামনে আসবে আমাদের। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই সূত্রটা, তাহলে একক বলের সংজ্ঞা থেকে আমরা কি দিই, একক বলের সংজ্ঞা থেকে কে ইকুয়ালস টু 1 পাওয়া যায়। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করে ফেললাম, এখন আমরা এখান থেকে প্রমাণ করে ফেলছি যে এফ সমান হচ্ছে এম এ, ব্যাস হয়ে গেল, এফ সমান এম এ। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে যে কি বলা হয় কি, যে যদি তোমার একটা বল না হয়, যদি অনেকগুলো বল থাকে তাহলে কি করবো? যদি অনেকগুলো বল থাকে তাহলে ওই একই কাহিনী, সেটার জন্য সামেশন অফ এফ সমান হবে এম এ। ওটার জন্য লিখতে হয় এভাবে, সামেশন অফ এফ, সবগুলা বল, একটা বস্তুর উপর তো বিভিন্ন বল কাজ করে, তাই না? কিন্তু সে নেটে আসলে বা ফাইনালি সে কোন দিকে যাবে, সেটার জন্য সামেশন অফ এফ এফ এবং হচ্ছে ইকুয়ালস টু এম এ। সামেশনটা বের করে নিব অথবা লব্ধি বের করবো, আর সহজ বাংলা ভাষা, যেহেতু ভেক্টরগুলার আমরা ইয়া করতেছি, সামেশন করতেছি, তার মানে আসলে রেজাল্টেন্ট ফোর্সটা বের হইতেছে, কেমন? তারপরে সেটা অনুযায়ী আমরা এম আর এ ক্যালকুলেট করে ফেলতে পারবো। বুঝতে পারলাম? আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে এইখানেও যে আমি সামেশনগুলোর কথা বলতেছি সেগুলো কিন্তু ধ্রুব বল হইতে হবে বা কনস্ট্যান্ট ফোর্স হইতে হবে। যদি কনস্ট্যান্ট ফোর্স না হয় তাহলে কিন্তু কাহিনী অন্যরকম, যেমন তখন কাহিনী হচ্ছে যে ক্যালকুলাস ফরম্যাটে নিয়ে আসতে হয়, কেমন? একক বলের সংজ্ঞাটা জানি কি, একক ভরের কোনো বস্তুর উপরে একক ত্বরণ সৃষ্টি করতে যে বল প্রয়োগ করা হয় তাকে হচ্ছে একক বল বলে। বুঝতে পারলাম? এটা সারা জীবন মাথায় রেখেও কামে দিব। আচ্ছা, বল সমান হচ্ছে ভর গুণ ত্বরণ, তাহলে বলের এই একক আর মাত্রাটা আমরা একটু নির্ণয় করি, যদিও এটা সবাই জানি আমরা যে ভর গুণ ত্বরণ, তাই না? তাহলে এটা হলো ভর আর এটা হলো ত্বরণ, শেষ খেলা। আর যদি আমরা এটার মাত্রা বের করতে চাই, মাত্রার জন্য কাহিনী কি, এম হবে, এল হবে, টি হবে -2, মানে একক থেকে মাত্রা বের করে ফেলতে যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা তাহলে যে 4টা জিনিস জানতে পারি আর কি, এটা মাঝে মাঝে পরীক্ষা জিজ্ঞেস করে যে কী কী জানতে পারি, সেটা হচ্ছে 4টা জিনিস। এটা হচ্ছে বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক, বোঝা যায় লাস্টে যে লাইনটা পাইছি সেখান থেকে আমরা বলতে পারি বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক, কারণ ওই বস্তুর জন্য তার ইয়াটা ম্যাসটা তো কনস্ট্যান্ট, তাই না? তো বাদ না।
আচ্ছা, বলের ক্রিয়া বন্ধ হয়ে গেলে ত্বরণ বা মন্দন থাকে না। বলের ক্রিয়া যদি বন্ধ, যদি এফ না থাকে, বস্তুর ম্যাস তো আর মানে এফ জিরো হইলে এম তো আর জিরো হবে না, তার মানে এ জিরো হওয়ার মাধ্যমে দুই পাশ সমান করবে, তাই না? তার মানে হচ্ছে কি, বল প্রয়োগ যদি না হয় কোনো বস্তুর ওপরে, তার মানে সেখানে কি হচ্ছে না, কি বলে, ত্বরণ হচ্ছে না। যেমন আমাদের কিছু প্রশ্ন এরকম থাকে, ইউ আদিবেগে কোনো একটা বস্তু চলতেছিল, তার উপরে 5 সেকেন্ড যাবত একটা ত্বরণ প্রয়োগ করা হইল, তারপর জিজ্ঞেস করে যে 10 সেকেন্ড পরে ওই বস্তুটার কতটুকু স্মরণ গেল। এখানে একটু মাথায় রাখতে হয় যে 5 সেকেন্ড পর্যন্ত তাকে ত্বরণ দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত ওর উপরে বল প্রয়োগ করা হয়েছিল। যতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করা হয়েছে ততক্ষণ পর্যন্তই তার বেগের পরিবর্তন হবে, অর্থাৎ প্রথম 5 সেকেন্ডের মধ্যে হচ্ছে সুষম ত্বরণ হয়, এবং তারপরে যেহেতু কোনো বল নাই, তার মানে পরের 5 সেকেন্ডে আসলে সেখানে সমবেগ হয়। বুঝিয়ে জিনিস পারবো? এটা পারাই হচ্ছে, যেটা না পারার কিছু নেই, সহজ জিনিস। আচ্ছা, আর আরেকটা জিনিস আমি যেটা বলতেছিলাম, যে বলের দ্বিতীয় সূত্র থেকে মাঝে মাঝে প্রথম সূত্র প্রমাণ করতে দেয়। এটার মানে কি রে ভাই? দ্বিতীয় থেকে প্রথম সূত্র কেমনে প্রমাণ করে দেখি তো। দ্বিতীয় থেকে প্রথম, যেটা বললাম আমি আর কি, ওইটাই আর কি ঘুরে ফিরে। তাহলে এফ ইকুয়ালস টু এম এ, এটা আমরা জানি বলের দ্বিতীয় সূত্রতে প্রথমটা। আচ্ছা, আমরা এখন ধরে নিতেছি যে প্রথম সূত্রতে আসলে বাহ্যিক বল প্রয়োগ হয়েছিল না, তাই না? তাহলে আমরা এটাকে জিরো ধরে নিলাম। তাহলে এম এ থাকলো, এম এ সমানুসার আমরা লিখতে পারি এম ভি মাইনাস এম ইউ আর কি, এম ভি মাইনাস এম ইউ, অথবা এটা হুদা জ্ঞান এমনি লিখলাম। এমটা থাকবে, আমরা হচ্ছে এটারে আলাদা করে লিখি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ডিভাইডেড বাই টি, তাই না? এখন দুই পাশে তো এম যেহেতু শূন্য না, তাহলে এম দিয়ে পুরোটুককে যদি আমরা ভাগ করে দিই আর টাইম দিয়ে গুণ করে দিই, আমরা পাচ্ছি ভি মাইনাস ইউ ইকুয়ালস টু জিরো। তার মানে কি, ইকুয়ালস টু হচ্ছে যে ভি ইকুয়ালস টু জিরো, অর্থাৎ যদি বাহ্যিক বল প্রযুক্ত না হয় তাহলে ইউ এবং ভি সেম হয়, অর্থাৎ নির্দিষ্ট সময় পরে তার আদি বেগ আর শেষ বেগ সেম। তার মানে কি, সে সুষম গতিতে চলতেছে, অথবা সে সমবেগে চলতেছে, অথবা সে স্থিরই আছে। ইউ যদি জিরো হয় তাহলে ভিও জিরোই হবে, তার মানে সে স্থির থাকবে আর কি। আচ্ছা, এটা হয়ে গেল হচ্ছে কাহিনী। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখব কিছু দেখি, কিছু ম্যাথ দেখি নিউটনের এই ক্ষেত্রে। আচ্ছা, তোমাদের যেটা বললাম, একদম ছোটোখাটো বাচ্চাকালের ম্যাথ দিয়ে হচ্ছে আমরা কাজগুলো করব, কিন্তু প্র্যাকটিসটা যাতে ঠিকঠাক থাকে আর কি, কেমন, যাতে আমাদের প্র্যাকটিসটা হয় আর কি, পুরো প্র্যাকটিস ফুল ব্লোন, আমাদের এইচএসসি যাতে ভালোভাবে কাভার হয়। এবং বলো, এটা না 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 না, এটা কি দেখবি? ঠিক আছে, দ্বিতীয় থেকে প্রথম, দেখ দ্বিতীয় থেকে প্রথম, এটা আমাদেরকে 9 টেনে শিখেছিল মাহবুব স্যার স্কুলে। আচ্ছা, এইটা হচ্ছে তোমাদের প্রশ্ন, একদম দুধ ভাত প্রশ্ন। বলা হয়েছে কি, 0.00 নিউটনের একটা ফোর্স কি করা হয়েছে, কেজি ভরের একটা বস্তুর উপরে 5 সেকেন্ড ধরে ক্রিয়া করা হয়েছে, বস্তুটির ভরবেগের পরিবর্তন নির্ণয় করা। ডিসকর্ডে যেহেতু জুম করা যায় না, তাহলে একটু বড় করে দেখাচ্ছে জিনিসটারে, এই জিনিসপত্র। আচ্ছা, এটা তোমার মনে হয় লেখা হয়ে গেছে। আচ্ছা, 0.001 নিউটন একটা বল কতটুকু 1 কেজি ভরের বস্তুর উপরে ক্রিয়া করছে, এখন আমাকে বলছে 5 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, বস্তুটির ভরবেগের পরিবর্তন বের করো। বস্তুর ভরবেগের পরিবর্তন, তার মানে আমাদের সূত্র জানি কি ছিল, সূত্র ছিল এফ ইকুয়ালস টু কি হয়, ভরবেগের পরিবর্তনের হার, তাই না? তাহলে উপরে আমরা বসাইতে পারি আসলে ডিপি, আর নিচে বসাইতে পারি ডিটি, এরকম কিছু, তাই না? ডিপি বাই ডিটি হিসেবে লেখা যায়। আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে ডিপি এর ভ্যালুটা, ভরবেগের পরিবর্তন। ডিপি সমান আমরা বলতে পারি তাহলে এফ ইন্টু ডিটি, তাই তো, শেষ। আচ্ছা, এফ এর ভ্যালু দেওয়া আছে 0.001, তাই না? এখানে যেহেতু দেওয়াই আছে এফ এর মানে, এটার আমরা এফ হিসাবে লিখে দিলাম। এটা ভরটা কোনো কাজেই লাগতেছে না, তার মানে দেখতে পাইছি। আর এখানে হচ্ছে 5 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে টাইম। তাইলে রুটির গন্ধ আসতেছে কোথা থেকে, খিদা লাগছে ব্যাটা। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে আমাদের যে এখানে ম্যাথটা আছে, সেই ম্যাথটা কোনো কাজেই লাগতেছে না। 0.005, আর একক কী হবে, কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারলাম পিচ্ছি অঙ্ক, পারছি? আচ্ছা, বেটা কথা কস না রে, একটু রেসপন্স কর, আমরা শুনোস নাকি, এটাও তো বুঝতে হবে। গুড, ভেরি গুড। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে এই অঙ্কটাও বুঝতে পারবা। এখন আর একটা পিচ্ছি অঙ্ক, সেটা হচ্ছে উদাহরণের ভিতরে। এই ম্যাথটা আমরা প্রথম করলাম না, নাকি এর আগে একটা করছি ম্যাথ? এটা প্রথম ম্যাথ করলাম। এরপর এর আগে যদি কিছু দেখা থাকলে ম্যাথ ছিল না, হুদাই আর কি, দেখানোর জন্য দেখানো, এরকম টাইপের। আচ্ছা, এরপরে হচ্ছে এটার কথা জিজ্ঞেস করছে, এখানে কাহিনী কি, এখানে বলছে কি একটা 500, এটি কত দিছে, এটা 588। আচ্ছা, 588 নিউটন ফোর্স কোনো বস্তুকে এই পরিমাণে ত্বরণ দিতে পারে, তাহলে এর উপরে কত বল প্রয়োগ করতে হবে? ওজনের বস্তুকে এত ত্বরণ দিতে এর উপরে কত বল প্রয়োগ করতে হবে? খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে। যদি এটা ফ্রিকশন লাগাই দিতে লাগে তাহলে এটা একেবারে খেলা হয়ে যেত, কোনো সমস্যা নেই। এটা যেহেতু ওজনের কথা বলছে, কিন্তু আমাদের সূত্রের ভিতরে আমাদের ভর এবং ত্বরণ দরকার হয়, তাহলে আমরা বল পাই।
এখানে ত্বরণ দেওয়া আছে, ভালো কথা, এটা আমরা ত্বরণ পেয়ে গেছি। আর এইটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, ওয়েট, তাই না? এটা সমান কি পাওয়া যায়? এমজি। তাহলে এখান থেকে আমরা এম ক্যালকুলেট করতে পারি, তাহলে এটাকে 9.8 দিয়ে ভাগ করে দিতে হবে। আচ্ছা, এই জিনিসটাকে 9.8 দিয়ে ভাগ করার জন্য কি ক্যালকুলেটর লাগবে? একটু বুদ্ধি করে বলো তো, বলো দেখি। না ভাই, লাগবে না। লাগবে না, কেন লাগবে না? কারণ আমরা মানে এইভাবেই দিবে তোমাদের কোশ্চেনগুলো আসলে। আমরা যদি 98 এই সংখ্যাটাকে 6 দিয়ে গুণ করি তাহলে কি পাওয়া যায়? দেখো, 98কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে কি, এটার নিয়মটা কি শিখেছিলাম? 6 গুণ 100 মাইনাস 2, তাই না? তার মানে কি 600 মাইনাস 12, দ্যাট ইজ 588। তার মানে আসলে কি এখানে 60 অ্যাপ্লাই হয়েছে। তার মানে এই দশমিকটা আর কি যদি আমি চেঞ্জ করে দিই, 9.8-এর এখানে দিলাম আর এখানে একটা শূন্য দিয়ে দিলাম, তাহলে তো একই কাহিনী থেকে গেল, তাই না? তাহলে তো রেজাল্ট সেম। তার মানে আসলে 9.8 দিয়ে ভাগ করলে এনটা পাওয়া যাবে 60। ক্লিয়ার? ক্যালকুলেটর লাগবে না। এম পাইছি, আমার কাছে এ দেওয়া আছে 0.7। আচ্ছা, 0.7 এটা দেখতেছি। ত্বরণ প্রয়োগ করলে বল কত? প্রযুক্ত বল, তার মানে হবে এফ ইকুয়ালস টু এম ইন্টু এ। তাহলে এম পাইলাম আমরা 60 কিলোগ্রামস, আর আমাদের ত্বরণ সৃষ্টি করছে 0.7। আর হচ্ছে আমরা কী করতাম এখন? মিটার পার, সরি এখানে তো নিউটন একক, তাই না? এর একক হচ্ছে নিউটন। আচ্ছা, এটা কিভাবে করব? এটার জন্য হচ্ছে প্রথমত এটা হচ্ছে কি বোঝা যাচ্ছে, ওর 70% আছে, 60-র 70%। কী করবো? ওটারে প্রথমত 10 দিয়ে ভাগ করে দিব। 10 দিয়ে ভাগ করলাম, কত পেলাম? 6। এটার আবার 7 দিয়ে গুণ করে দিব, তাহলে কত হইলো? 6 7 42, তাই না? তাহলে 60 ইন্টু, এটাকে এভাবে লেখা যায় 7/10। তারপরে আমরা পাই এখান থেকে 6 গুণ 7, দ্যাট ইজ 42। 6 7 42, হ্যাঁ 42 নিউটনস। কথা ক্লিয়ার? পারা যাবে? জি ভাইয়া। আচ্ছা, একদম সহজ অঙ্কগুলো দিতেছি, হ্যাঁ একদম সহজ অঙ্ক, পুরাটার ভিতরেই, পুরাটার হ্যাঁ। কি কি রে, কি কাজ? ভাই বললাম যে 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ, তুল, সমস্যা নেই, এখান থেকে পরেরটা শুরু করুম, তুলতে থাক। আচ্ছা, এরপরের কাহিনী কি আমাদের? এরপরে কি কইছে যে 30 কেজি ভরের একটি বস্তুর উপরে বল প্রয়োগ করলে, কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 36 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে? আচ্ছা, 36, ও কি স্থির ছিল নাকি গতিশীল ছিল এটা কিন্তু বলে নাই, কিন্তু তার বেগের পরিবর্তনটা দিছে। হ্যাঁ, এটা বলছে 36 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে। ও স্থির নাকি অস্থির বলে নাই, কিন্তু এখানে আমাকে পরিবর্তনটা দিয়ে দিছে। আমার তো পরিবর্তনটাই দরকার, ভি মাইনাস ইউ হলেই তো আমার কাম হয়ে গেলো, তাই না? আচ্ছা, তাহলে ওর জন্য কাহিনী কি? ওর জন্য হচ্ছে কত বল প্রয়োগ করতে হবে। তাহলে এইখানে আমার এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বেগের পরিবর্তন, এটাকে আমরা বলতে পারি ভি মাইনাস ইউ ইকুয়ালস টু দেওয়া আছে 36 কিলোমিটার থেকে মিটারে যাওয়ার জন্য কাহিনী কি করব? 36 কিলোমিটার পার আওয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে 36 কিলোমিটার, নিচে হচ্ছে 1 ঘন্টা, ঠিক আছে? এইভাবে চিন্তা করব। আর এ পাশে বসায় দেবো, তাহলে 36 কিলোমিটার মানে কত? মিটার ইউনিটে নিয়ে নিলাম। 1 আওয়ারকে হচ্ছে 3600 ইউনিটে নিয়ে নিলাম, থাকলো আমার কাটাকাটি যে একটা 10 থাকে, থাকে মিটার পার সেকেন্ড। এই জিনিস মানে ক্যালকুলেশন জানি। আর ডিরেক্ট এইখান থেকে কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে আসার জন্য 3.6 দিয়ে ভাগ করে দিলেও হয়। ডিরেক্ট তুমি লিখতে পারবে, মাঝখানে ক্যালকুলেশন না দেখাইলেও চলবে। একটুকু জানা কথা আসলে যে 3.6 দিয়ে আমরা ভাগ করে দিলে পরে কী পেয়ে যাবো? কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড এই এককে চলে আসবে। আচ্ছা, এটার জন্য একটু কেয়ারফুলি এই জিনিসটা কাজ করতে পারি আমরা। 18, একটা জিনিস মধ্যে রাখবো, 18 সংখ্যাটা, হ্যাঁ 18 এর ঘরের যদি তুমি নামতা পারো তাহলে এইটার ক্যালকুলেশন করা খুব ইজি। 18 এর ঘরের নামতাটা একটু মনে রাখবো, 18, 36, তারপরে কত? 54, তারপরে 72, তারপরে 90, তারপরে 108, তারপরে আরও 18 যোগ করতে পারলে করো 126 হয় মনে হয় খুব সম্ভবত, যদি এরকম করি। এটার উদ্দেশ্য কি? এগুলো যদি কিলোমিটার পার আওয়ারে ভ্যালু থাকে, এগুলো থেকে আমরা সরাসরি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে পারি ইজিলি। 5-এর ইন্টারভালে হয় আর কি, হ্যাঁ। এবং আমাকে প্রশ্ন এমনভাবেই দিবে যাতে হচ্ছে আমরা এটা মানে কি করতে পারি, যে মানে দ্রুত ক্যালকুলেশনগুলো করতে পারি, বা পূর্ণ সংখ্যায় যাতে রেজাল্টটা আসে সেটার জন্য এই বুদ্ধি করা হয়। বুঝতে পারলাম? এটা একটু মাথায় রাখবো। এই সংখ্যাগুলো ঘুরে ফিরে এই সংখ্যাগুলোর ভিতরেই তোমাকে কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকবে। আচ্ছা, আমাদের যেটা পাইছি, আমরা পাইছি হচ্ছে 10 দিয়ে আমাদের কাজ নিয়ে যাবে 1 মিনিট, এসআই ইউনিটে নিলে হবে 60 সেকেন্ড, একটু জানি। এটা হচ্ছে টাইম পেয়ে গেলাম আমরা। আর এখানে ম্যাথ দেওয়া আছে, তাই তো? এখানে দেওয়া আছে ম্যাথ, আমাদের হচ্ছে এফ দরকার। তাহলে এফ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে এম ইন্টু এটাকে এখন ভেঙে লিখতেছি, তাহলে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এম কত দেওয়া? 30, টি কত দেওয়া আছে? 160, আর উপরে পাইছি আমরা 10। তাহলে উপরে গুণ হচ্ছে কত? 300, নিচে পাইতেছি 60। তাহলে কত বললাম? 30-এর 6 দিয়ে ভাগ দিয়ে দিলে হইব, তাহলে পাওয়া যাবে কত? 5, নাকি বুঝছে না? 5 6 30, হ্যাঁ 5। এটা কি একক? ইয়া কী হবে? একক হবে নিউটনস। দেখো তো পারছি নাকি? বুঝছি সবাই?
আচ্ছা, এগুলো একদম দুধ ভাত মার্কা অঙ্ক, বুঝতেছে নাকি এটা কও? হ্যাঁ ভাই বুঝছি। ভেরি গুড। যদি বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা আরেকটা অঙ্ক দেখি। এটা আরও সহজ। এটাতে আবার আমি কেন জানি স্টার দিয়ে রাখছি, দেখা যাচ্ছে ছোটোবেলায় আমি হয়তো এই অঙ্কটা করছিলাম, তখন হয়তো পারিনি। আচ্ছা, ছোটোবেলার এই অঙ্কটার ভিতরে বলা হয়েছে, কই গেল, যে এই অঙ্কটা কি বলছে এখানে, যে একটা গাছ থেকে 2 কেজি ভরের একটা নারকেল সোজা নিচের দিকে পড়তেছিল। ওরে ভাই, সোজা নিচের দিকে ভরে 2 কেজি ভরে একটা নারকেল পড়তেছে, বাতাসের বাধা দিছে আর হচ্ছে নারকেলটা ত্বরণ বের করতে বলছে। একটা জিনিস মনে রাখবো, বাতাসের বাধা আমরা যখন 9.8 কথা বলি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা যখন আমরা জি এর ভ্যালু বলি তখন কিন্তু বাতাসের বাধা উপেক্ষা করে এটা বলা হয়, তাই না? বাতাসের বাধা উপেক্ষা করে এই জিনিসটা বলি আমরা, যে আশেপাশে কেউ নাই। ভ্যাকিউমে যদি হয় তাহলে 9.8 পড়ে। আচ্ছা, এখন বাতাসের বাধা বলে দিচ্ছে হচ্ছে 8.6 নিউটনস। আগে আমরা দেখব যে এই যে আমার অবজেক্টটা ছিল নারকেল, এই নারকেলের ওপরে কী কী বল কাজ করতেছে। তার মানে নারকেলের খাড়া নিচের দিকে কাজ করতেছে ওর ওজন কত? 2 × 9.8, বুঝি ওর ওজন হচ্ছে mg। দেখো তো, বুঝি না? বুঝলাম। আচ্ছা, আর একটা জিনিস কাজ করতেছে কি এখন বলছে 8.6 উপরের দিকে, যেহেতু বাতাসের বাধা, তার মানে বাতাস বাধা দেবে কোন দিকে? এটা এক ধরনের যেহেতু সান্দ্র বল, তাই না? এটা বুঝোস, এটা কিন্তু সান্দ্র বল হিসেবে কাজ করে বাতাসের বাধাটা। এই যে সান্দ্র বল বা কী বলে ইংলিশে, ভিসকাস ফোর্স, এটা কিন্তু এক ধরনের ভিসকাস ফোর্স। হ্যাঁ, এই ভিসকাস ফোর্স যখন কাজ করতেছে তখন এটা উপরের দিকে কাজ করতেছে গতির বিপরীতে, সেটা হচ্ছে 8.6 নিউটনস। আমি দুইটাই নিউটন এককে নিয়েছি, এটাও নিউটন, এটাও নিউটন। তাহলে ওর জন্য নেট ফোর্স এখন আমাকে ক্যালকুলেট করতে হবে। নেট ফোর্স ক্যালকুলেট করে তারপর সেখান থেকে আমি কি পাবো, তোমার হচ্ছে নেট অ্যাক্সেলারেশন পাবো। তাহলে ওর নেট ফোর্স এখান থেকে হবে 19.6, তাই না? 19.6 হয়, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, যেটা 19.6 হয়। হ্যাঁ, এটা দ্বিগুণের মানটা মুখস্থ রাখাটা জরুরি। আচ্ছা, আর উপরেরটা তো আমাদের কাছে দেওয়াই আছে। তাহলে সামেশন অফ এফ দেখা যাচ্ছে নিচে বেশি আর উপরে কম, তার মানে ওর যেটা সামেশন অফ এফ সেটা হচ্ছে নিচের দিককে যদি আমরা ধনাত্মক ধরে নিই তাহলে আমরা সামেশন অফ এফ পাচ্ছি হচ্ছে 19.6 মাইনাস 8.6। দেখছো, সংখ্যাগুলো এমনভাবেই দিছে যাতে তুমি বিয়োগ করে একটা মানে একটা পূর্ণ সংখ্যায় পাও। কত পাইতেছি আমরা? 11, নাকি 11 নিউটনস। কিন্তু প্রশ্নে আমাকে কি চাইছে? প্রশ্ন চাইছে আমাকে ত্বরণ, তাই না? আমরা বলছিলাম সামেশন অফ এফ এটা সমানও হবে এম ইন্টু এ, মনে আছে? সামেশন অফ এফ এটা সমান হচ্ছে এম ইন্টু এ হবে। তার মানে একাধিক বল ক্রিয়া করলেও সেখানে নেট ত্বরণ কি কাজ করতেছে সেটা সামেশন দেখে বুঝতে পারবো। তাহলে এখন আবার আমি এম এর সাথে যদি জিনিসটাকে রিলেট করি তাহলে আমরা এখন লিখতে পারি এম এ ইকুয়ালস টু হচ্ছে কি এখন, তার মানে 11 নিউটন, তাই না? 11 নিউটন। তাহলে এ কত হবে? এ হচ্ছে ওই যে এম তো দেওয়াই আছে কত, 2 কেজি। তাহলে এটা হয়ে গেল 5.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে পারছি নাকি দেখো তো সবাই? আচ্ছা, আমরা দেখা যাচ্ছে ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাইতেছি, তাই না? একটু হলেও কঠিন হইতেছে এখন, যদিও এগুলো অনেক সহজ কিন্তু কম্পারেটিভলি একটু কঠিন হয়েছে ক্লাসটা। আচ্ছা, আমরা আর একটু দেখি, তারপরে আর একটা উদাহরণ, এটা একটু আর একটু মলিকুলার লেভেলে ঢুকি। যদিও এই জিনিসগুলো এভাবে কাজ করে না, তারপরে প্রশ্ন যেহেতু দিছে তারপরে হচ্ছে আমরা সেই অনুযায়ী মানে এই ছোটোখাটো জিনিসের জন্য কিন্তু ইয়াগুলো কাজ করে না, নিউটনের সূত্রগুলো কিন্তু একটাও খাটবে না, কিন্তু তারপরে হচ্ছে এভাবে প্রশ্নটা দিছে যেহেতু আমরা দেখি সলভ করতে পারি কিনা। এই যে ইলেকট্রনের ম্যাস, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে 9.1 10⁻⁻31 ভরের একটি স্থির ইলেকট্রনের উপর, স্থির ইলেকট্রন, ওকে একটা ফাইনাল হিন্ট পেয়ে গেছি আমরা, ইনিশিয়াল ভেলোসিটি 0। স্থির ইলেকট্রনের উপরে এত নিউটন বল হচ্ছে কতক্ষণ ধরে 10⁻⁻9 সেকেন্ড ধরে কাজ করছে, ওই সময় ইলেকট্রনের শেষ বেগ কত হবে বাইর করো। আচ্ছা, এটার জন্য আমরা যদি একটা কাজ করি, আমরা জানি হচ্ছে শেষ বেগের জন্য বের করার সূত্র ইনিশিয়াল ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এগুলোর কথা যদি বেলো থাকে তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই সূত্রও আমরা সারা জীবনে অ্যাপ্লাই করে আইছি, তাই না? আচ্ছা, এটাই অ্যাপ্লাই করবো, সমস্যা নেই। আচ্ছা, একটু রিপ্লেস করে নিতে হবে, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তো ইউ তো 0, তার দেওয়া দরকার নেই, তাই তো থাকলো এ আর টি। এ কে আমরা কি লিখতে পারি? এ কে আমরা লিখতে পারি হচ্ছে, বলো, এফ বাই এম, তাই না? এফ বাই এম লিখলাম আর সাথে গুণ হয়ে আছে টি। তাহলে এফ কত প্রয়োগ করা হয়েছে ওর উপরে, এখান থেকে দেখো আসলে মানগুলো এমনভাবেই দেওয়া হয়, কি কইতাম আর, ওর বল কত দেওয়া হয়েছে এটা হচ্ছে ওর জন্য এফ। তাহলে এটা হচ্ছে একটু মার্ক আপ করে নিই। আমরা যখন অ্যাডমিশন টেস্টে লিখবো না, এটা একটু মাথায় রাখো, অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমাকে এখানে যে ডাইন পাশে একটা দাগ দিয়ে তারপর বলবা ভর এত, বল এত, সময় এত, এমনি না, এইখানেই হচ্ছে সার্কেল করে এফ, সার্কেল করে টি, সার্কেল করে এভাবে এম লিখে দেবো। হ্যাঁ, আমি কিন্তু এগুলো এই জন্যই লিখতেছি এভাবে, যাতে বুঝতে পারি যে অ্যাডমিশন টেস্টে কীভাবে লিখতে হয়। আচ্ছা, তারপরে কি এটার মান বসাইতাম এখন, তাহলে এফ এর মান বসাও। এফ এর মান, এই যে এই মান না বসায় তুমি যদি ডিরেক্ট অ্যান্সার লিখো তাহলেও হয়, কিন্তু
এটা হচ্ছে যে মানে খুব একটা সেফ আইডিয়া না, সে কারণে এটাকে নিরুৎসাহিত করা হয়। 9.1 10⁻⁻31 আর টাইম দেওয়া আছে এখানে 10⁻⁻9। আচ্ছা, এইখানকার কাহিনী হইতেছে ক্যালকুলেটর মনে হয় একটু লাগবে, তাছাড়া মনে হইতেছে না পারা যাবে। যদি একটু ভাঙচুর করতে চাই তাহলে 10-এর ক্যালকুলেশনগুলো যদি বাদও দেই, আচ্ছা 2×12 না, ক্যালকুলেটর লাগবে। ক্যালকুলেটর ছাড়া আমি পারবো হয়তো একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্ট দিতে, কিন্তু এক্স্যাক্ট রেজাল্টের জন্য ক্যালকুলেটরের সাহায্য নিতেই হবে এখানে। নাহলে পরে হচ্ছে সহজ অঙ্কর জন্য বেশি সময় খাওয়া যাবে আর কি। হ্যাঁ, ক্যালকুলেটর সহ যদি ম্যাথটা করে দেখো খুব সম্ভবত এমন আসবে। 1.76 10⁻5 আর একক হবে হচ্ছে মিটার পার সেকেন্ড। বুঝতে পারলাম? আচ্ছা, না বোঝার কোনো কারণে একদম পিচ্চিকালের অঙ্ক, তার মানে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবে। ক্যালকুলেটর ছাড়াও করা যায়, কোনো সমস্যা নেই, ক্যালকুলেটর সহই করো। হ্যাঁ, সেফ আর কি, সেফ থাকার জন্য। আচ্ছা, এরপরে আর একটা ম্যাথ দেখি আমরা। আর একটা ম্যাথ দেখুন, এটা একটু বড় হবে, তুলনামূলক বড় না। আমরা যদিও এগুলো সব অঙ্ক কিন্তু এক লাইনেই করা যায়। হ্যাঁ, আমি কিন্তু ভেঙে ভেঙে করতেছি হুদাই, সব অঙ্ক এক লাইনে করে ফেলা যায়। আচ্ছা, আর একটা ম্যাথ দেখি তাই। আর একটা ম্যাথে আমাদের কী হয়েছে, 108। এই যে দেখছো, তোমাদের বললাম না আমি যে এই সংখ্যাগুলো মনে রাখো। তাহলে 108 কিসের জন্য ছিল মনে আছে? একটু একটু চেষ্টা করো যে তোমার 3 দিয়ে মনে রাখো। হ্যাঁ, যে 30-এর জন্য 3কে যদি আমি করি 3 দিয়ে গুণ দেই আর কি, 3 তিরিকে হয় তোমার 9, আর যেহেতু 3.6 তাহলে হচ্ছে 90 থেকে একটু বড় হবে। 90 থেকে একটু বড় ভ্যালুই হতেছে 108, কারণ আমি তো বললাম যে ওই মানগুলোই ঘুরে ফিরে তোমার দিবে। তাহলে 108 হবে হচ্ছে 30-এর লেগা। তাহলে এটা কি বেগে চলমান, তাহলে মানে এটা ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে গেলাম। বেগে চলমান একটা বস্তু, একটা বালকরে দেখতে পাইলো কত দূরে আছে, এতখানি দূরে আছে এবং 50 সেন্টিমিটার সামনে যে থেমে গেছে। তার মানে এখানে দুইটা ইনফরমেশন আছে। এক্স্যাক্টলি এটা হচ্ছে না, আমাদের কি জানি বলে এটারে, এটাই আমাদের যে স্মরণ তা না। তো স্মরণ ডিফারেন্ট, স্মরণ হচ্ছে 45 আসলে নেট স্মরণ, যেহেতু সে সাথে সাথে ব্রেক চেপে দেয়, বালকটির সামনে 50 সেন্টিমিটার সামনে এসে গাড়িটি থেমে যায়। গাড়িটি থামতে কত সময় লাগলো এবং এর উপরে প্রযুক্ত বল নির্ণয় করো। আরোহী সহ গাড়ির ভর দেওয়া আছে 1000। আচ্ছা, গাড়ির ভর দেওয়া আছে, তাহলে এখানে টোটাল এমটা পেয়ে গেলাম আমরা, এম দেওয়া আছে। এবং গাড়িটি থেমে গেল মানেই হইতেছে তার ফাইনাল ভেলোসিটি 0 পেয়ে গেছি আমরা, v=0 পেয়ে গেলাম। আচ্ছা, এখন বলছে কি, তার মানে গাড়িটা চলতেছিল, এমন একটা গাড়ি ছিল, আর গাড়িটা হচ্ছে 45 মিটার গেল সামনে। ইনিশিয়াল ভেলোসিটি তার এখানে কত জানি, ইউ কত পাইলাম আমরা, 30, তাই না? এখানে ছিল সে 30-এ, এখানে হয়ে গেছে 0। মাঝখানের ডিস্টেন্স হচ্ছে কত, 45 মিটার, যেহেতু 50 সেন্টিমিটার সামনে এসে থেমে গেছে। তাহলে এটা হলো 45 মিটার। এখন আমাদের দেখতে হবে যে এখানে কতটুকু সময় লাগছে কতটুকু, সেটার জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি হচ্ছে এই কি বলে, এখানে তো এক্সেলারেশন মুক্ত, আপাতত এক্সেলারেশন এখানে কাহিনী। তাহলে s = u + v / 2 × t, এই সূত্র অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখানে s এর ভ্যালু হইতেছে 45, এখানে আছে কত, v পাইছি 30 যোগ 0 বাদ, তাহলে নিচে আছে 2, আর টাইম কত, টাইমই তো বাইর করতে গেছে, তাই না? তাহলে এখানে কত পাইলাম, 15 ওই পাশে ভাগ হয়ে গেলে টি হবে হচ্ছে 3 সেকেন্ড। যদি ক্যালকুলেশন করো পাওয়া যাবে 3 সেকেন্ড। তাহলে 3 সেকেন্ডে বস্তুটারে থামাইছে। আচ্ছা, ত্বরণ কি পরিমাণে অ্যাপ্লাই করছে দেখি। ত্বরণের সূত্র জানি কি ছিল আমগো, ত্বরণ সূত্র ছিল হচ্ছে a = v - u/t। তাহলে v কত, এখানে v দেখা যাইতেছে 0, u কত দেওয়া আছে 30, আর ডিভাইডেড বাই টাইম দ্যাট ইজ 3, তার মানে হচ্ছে -10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা মন্দন হিসেবে বলি, কোনো দরকার নেই এটাকে ত্বরণ দিয়ে -10 হিসেবে লিখে রাখবা, কোনো দরকার নেই ওটারে মন্দন হিসেবে বলার। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা কি, যে এখানে কি পরিমাণে বল অ্যাপ্লাই করতেছে। তাহলে বলের জন্য সূত্র কি, F = ma। তাহলে m এর মান বসাও, m এর মান কত দেওয়া আছে 1000, তার সাথে গুণ হবে কত a, এখানে মাইনাসই বসাবো, -10, এখান থেকে অ্যান্সার পাওয়া যাবে 10⁻⁴, সামনে একটা মাইনাস এবং একটা নিউটন। এটার মানে হচ্ছে যে এখানে একটু লিখে দিবা একটু কষ্ট করে, যে ঋণাত্মক চিহ্ন বাধা দানকারী বল নির্দেশ করে। যেহেতু গাড়ি থামাইতেছি, তার মানে গাড়িটা তোমার থামানোর জন্য তো বাধা দিতে হবে, তাই না? তাহলে ঋণাত্মক চিহ্ন বাধা দানকারী বল প্রকাশ করে। তোমরা কি ক্লাস বুঝতেছো? বেশি সহজ না? বেশি সহজ লাগতেছে? বল নির্দেশ করে। আমাদের যদি এইচএসসির কোশ্চেন ইজি করে তাহলে এর থেকে কঠিন জিনিসপত্র খুব কমই দিবে, বুঝছি। এবং হচ্ছে আমাদের আইডিয়া মানে টার্গেটটা হচ্ছে এই জিনিসটাকে এমনভাবে পড়া। দেখো, এটা এক একজন এক এক রকমের প্রিপারেশন নেই আমরা, কেউ ভার্সিটি, কেউ অ্যাডমিশন, কেউ হচ্ছে এইচএসসি। যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য এগুলো তো দুগ্ধপোষ্য বালকের জিনিসপত্র, কিন্তু যারা এইচএসসি প্রিপারেশন নেবে তার জন্য যাতে এটা সাফিসিয়েন্ট হয়, বা ইনিশিয়াল ধারণার জন্য ভার্সিটি প্রিপারেশন যে নিচ্ছে তার জন্য যাতে এটা উপকারী হয়, সেইভাবে হচ্ছে
এটাকে পড়ানো। এবং এই জিনিসটা আমি যেই জিনিস দেখে পড়াচ্ছি, এই কন্টেন্ট এখন উদ্ভাসে আগে দিত, কিন্তু এই কন্টেন্ট এখন উদ্ভাসের কারো কাছেই নাই। একাডেমিক কন্টেন্ট যেগুলো অনেক আগে দিত উদ্ভাস, এই জিনিস এখন কোথাও পাবা না। সেই কারণে এই জিনিস দেখাইতেছি, যেটা পড়ে আসলে আমি বড় হয়েছি সেই জিনিস। আচ্ছা, সেটা হচ্ছে কি, এবার তারপরের অঙ্কটা আরেকটু বড় এখন সাইজে। আমি বলছিলাম যে আজকে অনেকগুলো ম্যাথ করব। থিওরি কিন্তু খুব ছোট্টখাটো বাচ্চাকালের থিওরি দেখাইছি, কিন্তু ম্যাথ করতেছি প্রচুর আমরা। আচ্ছা, ম্যাথ প্রচুর করতেছি। এখন যে ম্যাথটাতে আসছি, এখানে কি বলছে যে 50 কেজি একটা বোরের বস্তু আছে, হাতে কি করছে 1950 কেজি ভরের একটা গাড়ি লইছে, তার মানে কি টোটাল হ্যাঁ 2000। হ্যাঁ বলো। এই যে, ও আচ্ছা ঠিক আছে, না বুঝছি যে, ঠিক আছে 50 আছে আর এখানে আছে 1950, এমনভাবে দিছে যাতে এটা 2000 হয়। প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চালাইছে, পরবর্তী 10 মিনিট সমবেগে চালানোর পর ব্রেক চেপে 1 সেকেন্ডের মধ্যে গাড়িটি থামালেন। যাত্রা শুরুর 4 সেকেন্ড পর গাড়ির বেগ 8 মিটার পার সেকেন্ড হইলে 8 মিটার পার সেকেন্ড হলে গাড়ি কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব এবং থামাতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। আচ্ছা, এটা খুব মজার একটা অঙ্ক। সেটা হচ্ছে, এটা এমনিতে ভাঙা যদি করো তাহলে পরে কিন্তু পারবো আমরা। এমনিতে প্রথমে কি করতে হবে বলো তো বুদ্ধি করে? প্রথমে কিন্তু ওর ইয়ার কথা বলা নাই, যেহেতু মানে কি বলে সমত্বরণে চালাইছে বলছে 10 সেকেন্ড, কিন্তু ত্বরণটাই দেওয়া নাই। প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চালাইছে, তার মানে 4 সেকেন্ডের জন্য যদি আমরা হিসাব করি তাহলে সেখান থেকে আমরা অ্যাক্সেলারেশনটা পাওয়া যাব। প্রথমত স্থির ছিল, ইনিশিয়াল ভেলোসিটি 0, 4 সেকেন্ডের জন্য ফাইনাল ভেলোসিটি 8, এটা হচ্ছে 4 সেকেন্ড টাইমের ভিতরে। তার মানে আমরা এখান থেকে অ্যাক্সেলারেশন ক্যালকুলেট করে ফেলতে পারি, তাই না? তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন বের করে ফেলো প্রথম 4 সেকেন্ডের জন্য। এই হিন্টটা লাস্টে এই জন্যই দিয়েছে যাতে তুমি ত্বরণটা ক্যালকুলেট করতে পারো। এখান থেকে 8 - 0 ডিভাইডেড বাই 4, দ্যাট ইজ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটুকু হয়েছে কি প্রথম 10 সেকেন্ডের জন্য সমত্বরণ, তাই না? 2 করা। আচ্ছা, এটা কি বলো, এটা কি ভেঙে করবো নাকি গ্রাফ দিয়ে করবো? দুই ভাবেই গ্রাফ দিয়ে এবার ভাঙ্গে করলে মেলা বড় হয়ে যাবো। আচ্ছা, গ্রাফ দিয়ে করি। গ্রাফ দিয়ে করি। হ্যাঁ, গ্রাফে বসানো ইজি। আমাদের যেহেতু সরণ চাইছে, হ্যাঁ, এবং ধ্রুব বল যদি হয়, আমরা যখন বলো। আমরা যখন করবো তখন কি গ্রাফ করে করতে পারবো? এইচএসসিতে গ্রাফ দিয়ে করা যায়, পাপ হবে না, কিন্তু টিচারটা বোঝানো এই লোকটার জন্য সমস্যা। এই অঙ্কটা যদি তোমার ম্যাথের ডাইনামিক্সের ভিতরে থাকতো না, তাইলে পরে এটা গ্রাফ ছাড়া কোনো কথাই নেই, চোখ বন্ধ করে গ্রাফে বসায় দিতা, বুঝছো, যদি ম্যাথের হইতো। কিন্তু এখানকার কারণে যে ফিজিক্স তো প্লাস হচ্ছে একদম বেসিক চ্যাপ্টার, এই জিনিসটাতে গ্রাফে না যাওয়াটা ভালো হচ্ছে, তোমার যে খাতা কে দেখবে সেটার হিসাব কইরা, বুঝছি। আর যদি হয় আমাদের ম্যাথের কোশ্চেন হইতো, এটা ডাইনামিক্সের যদি এগুলো দেয় না দেখছোই হয়তো, যেগুলো এইসব জিনিসপত্র কিন্তু দেয় না। যদি দিত তাহলে আমরা এটা গ্রাফ দিয়ে সলভ করতাম, ঠিক আছে? আচ্ছা, একটু ভেঙে করি প্রথমত সবার সুবিধার জন্য। আমরা গ্রাফটাও এঁকে নিই আগে, তারপরে আবার গ্রাফ দিয়ে পরে তো মানে গ্রাফ যদি আমরা বসাই দিই তাহলে তো আমাদের জন্য ইজি হইলো ক্যালকুলেশন করা উল্টা, তাই না? আচ্ছা, প্রথমত দেখানো হয়েছে কি প্রথম 10 সেকেন্ড সে হচ্ছে সমত্বরণে গেছে, তাই না? সমত্বরণে গেছে, তার মানে সেখানে তার ভেলোসিটি বাড়ছে, 0 থেকে যাত্রা শুরু করছিল, সমত্বরণে গেছে প্রথম 10 সেকেন্ড, ধরলাম এটা হচ্ছে 10 সেকেন্ডের মার্কার। হ্যাঁ, এটা হচ্ছে 10 সেকেন্ড পর্যন্ত এইটুকু ঘটনা ঘটছে। এখন আমি যদি কি করি যে 10 সেকেন্ডে তার ফাইনাল ভেলোসিটি কত হয়েছে এটা একটু বাইর করার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে তার ইনিশিয়াল অ্যাক্সেলারেশন, তাহলে তার 10 সেকেন্ড পরে ভেলোসিটি, 10 সেকেন্ড পর ভি যদি আমরা নির্ণয় করি, তাহলে ভি এর সূত্র কি বসাবো বলো তো? ইউ প্লাস এটি বহাই দিতাম। ইউ এর মান তো নাই, ইউ তো 0, এ হইতেছে 2, টি হইতেছে কত 10, তাহলে হয়ে গেল কত 20, ঠিক আছে? তার মানে এটা 20 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি 10 সেকেন্ড পরের হিসাব। তাহলে এইখানে এটা তো আমার ভিটি গ্রাফ বসাইতেছি আমি, তাই না? তাহলে ভিটি গ্রাফ, এটার নাম দিলাম, এই পাশে টি দিলাম, এই পাশে ভেলোসিটি দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা ভি বসাই, ভি এর মান 10 সেকেন্ডের জন্য পাইলাম আমরা 20, তাহলে 20-এ আমি হচ্ছে এখানে মার্ক করলাম, এইটুকু হচ্ছে 20। এখন বলা হয়েছে কি এই যে সে 0 থেকে 10-এ গেল, এই যে ভেলোসিটিটা উঠাইলো, এটা সমত্বরণে হয়েছে, তাই না? ভিটি গ্রাফে যদি তোমার সুষম ত্বরণ নির্দেশ করে সেটা হবে ইনক্লাইন্ড, কি জানি বলে ইনক্লাইন্ড, কি বলে এটাতে, স্ট্রেট লাইন, তাই না? তাহলে ইনক্লাইন্ড স্ট্রেট লাইন এখানে বানাইতে হবে আমার, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন 0 থেকে এই পর্যন্ত। এটা কি বুঝছি যে এটা সমত্বরণ হইলে যে সরল রেখা হয়? সবাই বুঝি? একটু কনফার্ম করো, সবার দরকার এটা। আচ্ছা, ভেরি গুড, সবাই বুঝছি। আচ্ছা, যেহেতু আমাদের 0 থেকে 10 সেকেন্ডে গেছে সমত্বরণে, সে কারণে এটা স্ট্রেট লাইন হবে। তারপর বলছে অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পরে, 10 মিনিটের সমবেগে চালাইছে, তাহলে 10 মিনিটের এর পরের 10 মিনিট, তার মানে 600 সেকেন্ড আরও, ঠিক আছে? তাহলে আরও 600 সেকেন্ড, সে গেল হচ্ছে
সমবেগে, এবং সমবেগে যদি সমবেগ নির্দেশ করার জন্য যেহেতু এক্সেলারেশন নাই, তার মানে ভি চেঞ্জ হইতেছে না, সমবেগে যাইতেছে, তাহলে এই ওয়াই অ্যাক্সিস বরাবরই, সরি এক্স অ্যাক্সিসের প্যারালাল লাইন হবে আর কি, এরকম এরকম একটা লাইন পাইলাম আমরা 20। এই পর্যন্ত সে এখানে 20 নিয়ে বয়া ছিল, তাই না? এবং এইখানে তাহলে আমি এই যে বিন্দুটা আসলো আমার, এই বিন্দুটা এখন তাহলে কত পাইলাম, এটা হচ্ছে 610 সেকেন্ড। এটা একটু খেয়াল রাখবো, এটা কিন্তু যেহেতু আমি ইয়াতে বসাচ্ছি, টাইমের অ্যাক্সিসে বসাচ্ছি, সে কারণে 600 লিখতে হবে না, 610 লিখতে হবে। আচ্ছা, আর এইখানে আমার এইখানে এইটা হলো তো 20 ছিল, তাই না? 20। আচ্ছা, আর একটা লাস্টের অংশ, লাস্টের পার্টে বলছে যে সমবেগে চালানোর পর ব্রেক চেপে 1 সেকেন্ডের মধ্যে গাড়িটা থামাইছে, তার মানে এখানে একটা কি মন্দন হয়েছে, এইখানে যে ভেলোসিটি সে বয়া ছিল এই জায়গায়, এখানে 1 সেকেন্ডের মধ্যে সে তার ভেলোসিটি কমায় ফেলছে, তাই তো? তাহলে 1 সেকেন্ডের জন্য একটু দূরেই রাখি, সমস্যা নেই আমাদের, আমাদের টাইমটা একেবারে যে এখানে মাইপে বসাইতে হবে তাহলে সেটার দরকার নেই। তাহলে এখানে কত হলো, 611 সেকেন্ড, এইটুকু হলো কাহিনী, 611 সেকেন্ডের ঘটনা। এস তো বোঝা যেতেছে না, এটা এস, 611 সেকেন্ড। আলহামদুলিল্লাহ। এখানে 610 বসাইলেন কেন? ওই বেটা কি কস, সমতরণে চললো অতপর ও আচ্ছা, 10 মিনিট। 10 মিনিট চল। হ্যাঁ, এটা হচ্ছে এই মাঝখানের সময়টায়, সরলরেখার সময়টা যেহেতু 10 মিনিট, তাই সে কারণে ইন্টারভালটা যাতে 600 থাকে এর জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে পরের 1 সেকেন্ডেই থামাইছে, তার মানে এই জন্য 611। হ্যাঁ, এবার বললাম কি, যে টাইমের অ্যাক্সিসে বসতেছে, সে কারণে তুমি এখানে 600 লিখলে, এখানে 1 লিখলে এগুলো হবে না, এখানে তোমাকে টাইম 0 থেকে ক্যালকুলেট করে লিখতে হবে সেইভাবেই। আচ্ছা, এই গেল আমাদের কাহিনী। এটা হইতেছে, এখন যদি আমরা ভেঙে হিসাব করি, সবার জন্য একটু ভেঙে করি, এই দূরত্বটাকে আমরা বলতেছি S1, এই দূরত্বটাকে বলতেছি S2, এই দূরত্বটাকে বলতেছি S3। যখন আমি এই দূরত্বগুলোকে S1 S2 S3 এভাবে বলি, মানুষ হচ্ছে কনফিউজ হয়ে যায়, মানুষ মনে করে যে এই বরাবর আমি হচ্ছে অতিভুজটা বাইর করব, এই সরলরেখার দৈর্ঘ্য বাইর করব, এই অতিভুজের দৈর্ঘ্য বাইর করব, এমন না। জিনিসটা হচ্ছে এই থেকে, এটা হচ্ছে বেগের বিভিন্ন বিন্দু, মানে ত্বরণের বিভিন্ন পজিশন নির্দেশ করতেছে। আমি এটাকে এ বি সি ডি বিভিন্ন বিন্দুতে ইয়া করে থাকি আর কি, ডিনোট করি। তাহলে এটারে বলি আমরা ও, এটারে বললাম এতে গেছে, বিতে গেছে, তারপরে সিতে ফেরত আসছে, এরকম কিছু, তাই না? তাহলে এখন আমরা নির্ণয় করতেছি আসলে ও থেকে এ, এটা হচ্ছে একটা গতীয় অবস্থা, এই গতীয় অবস্থার ভিতরে তার স্মরণ কতখানি হয়েছে সেটা। তাহলে এখানে কি হয়েছে, সমতরণ হয়েছে, তাই না? সমতরণ বাড়ছে উপরের দিকে, তাহলে ইউটিউব প্লাস হাফ অফ এটি স্কোয়ার বসায় দাও। আচ্ছা, তাহলে ও এ অংশের জন্য ইউ কত, 0 বাদ, তাহলে হাফ বসলো, এ কত পাইছি আমরা, 2 টি স্কোয়ার, কতক্ষণ ধরে হয়েছে এটা, 10 সেকেন্ড ধরে বসাই দিলাম, তাহলে কত পেলাম, 100, ক্লিয়ার, শেষ, 100 মিটার। আচ্ছা, এরপরের কাহিনী কি, এরপরে পরবর্তী 10 সেকেন্ড সে হচ্ছে সমবেগে গেছে, পরবর্তী 10 সেকেন্ড দ্যাট ইজ এবি অংশের জন্য যদি আমরা এস বের করি, যেহেতু সমবেগ তার মানে এস ইকুয়ালস টু ভিটি, এটা S2 দিয়ে লিখলাম ভিটি, এখানে ভি কত, ভি হচ্ছে 20, আর টাইম হচ্ছে কত, 600 সেকেন্ড ধরে গেছে, তাই না? তাহলে 1200 নাকি কয়টা, 12 লেখার পরে কি রে ভাই, 12,000। আচ্ছা, 12,000 মিটার। আচ্ছা, তারপরে আছে আমাদের S3 এর ঘটনাটা কি, S3 হচ্ছে, S3 কতটুকু অংশ, বি থেকে সি, তাই না? তাহলে এটা বি থেকে সি অংশের জন্য S3 সমান যদি আমরা লিখতে যাই, তাহলে এখানে হবে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, একই শুধু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, নাকি ইউ কত, এখানে ইউ তো একটা আছে, ইউ কত আছে এখানে জানি, 20। হ্যাঁ, ইউ তো 20 ছিল, টাইম কতক্ষণ ধরে ক্রিয়া করছে, 1 সেকেন্ড, তাহলে 1 প্লাস হাফ এটা এখানে জানি না, তাই না? তাহলে এটা একটু ক্যালকুলেট করে নিব, এ কি হয়েছে, ভি মাইনাস ইউ বাই টি হিসেবে বসাই না, তাহলে এখানেই বসাই দেয়, ভি কত এখানে 0 মাইনাস, আচ্ছা এটা অন্য কালি ইউজ করি, অ্যাক্সেলারেশনের জন্য 0 মাইনাস 20 কতক্ষণ সময়, 1 সেকেন্ড সময়, এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের জন্য। তারপরে হচ্ছে আবার টাইমের স্কোয়ার আর কি, তাহলে 1 সেকেন্ড স্কোয়ার। এখান থেকে মান বসায় দেখো টি এর ভ্যালু কত আসে, এখান থেকে টি আইব কত আসে, 20 থেকে বাদ যাবে হচ্ছে 10, নাকি এটা কত, 10 মিটার, হ্যাঁ 10 মিটার, 10 মিটার আসে। আচ্ছা, এই হলো আমাদের, এখন আমরা যদি তিনটারে যোগ করে দিই S1 S2 আর S3, তাহলে আমার রেজাল্ট পাওয়া যাবে, হেডটুকু আমরা জানি সবাই। তাহলে আমরা এখানে ফাইনালি যে এস পাইলাম, মানে এই পুরো ক্যালকুলেশন করে S ইকুয়ালস টু S1 প্লাস S2 প্লাস S3, দ্যাট ইজ হচ্ছে 12,110 মিটার। হ্যাঁ, কি করছে এবার, কি হয়েছে ধর, 12,110। আচ্ছা, এখন আর একটা নিয়ম আছে, সেটা আমরা জানি কি, যে কোনো একটা ভিটি গ্রাফ যদি দেওয়া থাকে, তাহলে ভিটি গ্রাফের আন্ডারে এক্স অক্ষের ওপরে অথবা টাইম অ্যাক্সিসের ওপরে যদি আমরা ইয়া নির্ণয় করি, কি বলি ওর নাম, ক্ষেত্রফল বের করি, তাহলে সেখান থেকে
কি জানি পাওয়া যায়, এটার নাম কি, এরিয়া থেকে আমরা হচ্ছে সরণ পাই। কেমনে পাই? এটা পাওয়ার খুব সহজ হিসাব, কারণ আমরা যদি ভেলোসিটির ইকুয়েশনটা খেয়াল করি, ভি সমান আমরা ছোটোবেলায় পড়ছি কি ডিএস ডিভাইডেড বাই ডিটি, ডিএস বাই ডিটি। তার মানে কি আমরা এটা লিখতে পারি ডিএস ইকুয়ালস টু ভিডিটি, লেখা যায় ডিএস ইকুয়ালস টু ভিডিটি। আমরা যদি এখন এটা ইন্টিগ্রেট করি, তাহলে দুই পাশে ইন্টিগ্রেশন, সরণ হচ্ছে 0 থেকে এস পর্যন্ত, আর ভি হচ্ছে কি পর্যন্ত, ভি হইতেছে আমরা চিন্তা করতে পারি ভি হচ্ছে আমরা লিখতে পারি যে V1 থেকে V2 পর্যন্ত এরকম, হ্যাঁ, বা এটা তো মানে V1 থেকে V2 তো না, এটা তো টাইম অ্যাক্সিসের ওপরে, তাই না, টাইমের অ্যাক্সিসে ক্যালকুলেশন। তাহলে টাইম কী হবে, টাইম 0 থেকে টি পর্যন্ত এরকম আর কি ব্যাপারটা। এই যে তার মানে বোঝা যাচ্ছে কি, যদি আমি এখানে ডিএসটারে কিসে বসাই, মানে ডিএস তো না, ভিটাকে যদি আমরা ইয়াতে বসাই, মানে ওয়াই ইকুয়ালস টু ওয়াই ডিটি, না এই সূত্রটা ক্ষেত্রফলের সূত্র আসলে কি হয়, সামেশন অফ ওয়াই ডিএক্স এরকম, তাই না। তাহলে এই ওয়াই মানে কি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে বসাতে হবে, আর ডিএক্স আমরা কাজ করি, তার মানে এটা বসাতে হবে হচ্ছে টাইম অ্যাক্সিসে। ওই কার্ভেচার দিয়ে হয়তো তোমাদেরকে একটু করাইতাম, কিন্তু কার্ভেচার দিয়ে এখন করাইতেছি না, কারণ এটা যেহেতু তোমাদের ইন্টিগ্রেশনের ভিতরে পড়ায়, তারপরে এখানে আসলে একটু বেশি সুবিধা হবে, তাই তখন ওইটা দেখাবো। হ্যাঁ, পরের লেকচারে হচ্ছে আমাদের যখন ইন্টিগ্রেশনের মানে কি বলে কনসেপ্ট বুকের আলোচনা দিয়ে তখন আমরা বুঝবো, তখন ওইগুলো নিয়ে কথা কইতাম, এখন দরকার নেই। এখানে এটা ট্রাপিজিয়ামের সূত্র দিয়ে বসাই দিলেই হবে। তো ট্রাপিজিয়ামের সূত্র দিয়ে কি করে, সমান্তরাল বাহু দুটার এভারেজ নেয়, এরিয়া আর হচ্ছে হাইট দিয়ে গুণ করে, তাই না। তাহলে এরিয়া অফ ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম বানান জানি না, ট্রাপিজিয়াম লিখে দিলাম কিছু একটা, ট্রাপিজিয়াম, এরিয়া অফ ট্রাপিজিয়াম মানে হচ্ছে হাফ ইন্টু বাহু দুইটার যোগফল। সমান্তরাল বাহু কে কে আছে দেখো তো, সমান্তরাল বাহু আছে এখান থেকে 0 থেকে 611 এবং এ থেকে বি, মানে ওসি আর এ বি, তাই না। তাহলে এই দুইটার যোগফলটা লিখি আগে। তাহলে এখানে আছে 611 যোগ 600, বুঝি 611 যোগ 600 লিখে দিলাম, কাহিনী হয়ে গেল। এরপরে গুণ করতে হবে হাইট দিয়ে, হাইটটা কত এখানে, এসআই ইউনিটে যদি হাইট চিন্তা করি, এইচটা হচ্ছে এই কি বলে ওয়াই অ্যাক্সিস বরাবর কতটুকু উঠছে 20, ভেলোসিটিটা 20, ব্যাস এটা ক্যালকুলেশন করলেও একই জিনিসই দেখাবে, 12,110 মিটার। বুঝতে পারলাম, বুঝছি সবাই? সবাই বুঝলে চ্যাট বক্সে ইয়েস লিখে জানাও। ওয়াই 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 অথবা এন লিখা বলো। আচ্ছা, এই হলো আমাদের এরিয়ার ক্যালকুলেশন গেল, এই ম্যাথ কাহিনী শেষ, এটা বাদ। আচ্ছা, তারপরের ম্যাথে যাই আমরা, এটা ভালোই বড় ছিল। পরে আরও একটা ম্যাথ আছে তোমাদের জন্য, আর একটা ম্যাথে যদি আমরা যাই, যত অঙ্ক হওয়া সম্ভব, বুঝছো, এই জিনিসপত্র দিয়ে যত কিছু হওয়া সম্ভব সব কিছু এখানে দেওয়া আছে, থিওরি যত কিছু হওয়া সম্ভব সব আছে, তোমার কি বলে এটার মধ্যে ম্যাথ যত কিছু হওয়া সম্ভব সব আছে, এরকম জিনিস। আচ্ছা, একটি বস্তু স্থির অবস্থা ছিল, খুব ভালো কথা, আদিবেগ 0, 15 নিউটনের একটা বল প্রয়োগ করা হয়েছে ওর উপরে 60 সেকেন্ড ধরে, তারপর আর কোনো কাজ করলো না, বস্তু হচ্ছে 9 সেকেন্ডে কত গেল, 54 মিটার গেল, বস্তুটির ভর বের করতে বলছে। খুব সুন্দর একটা প্রশ্ন, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা, এই জিনিসটাকে আমি হচ্ছে মানে 3টা বিন্দুতে ভাগ করে করি, হ্যাঁ, মানে আমার কাজ হচ্ছে ওই যে এ বি সি এই পয়েন্টগুলো নিয়ে তারপরে অঙ্ক করা। তাহলে প্রথমত ধরে নিলাম সে এ বিন্দুতে ছিল, যখন সে এ বিন্দুতে ছিল তখন তার ইনিশিয়াল ভেলোসিটি 0 দেওয়া আছে। তারপরে 4 সেকেন্ডের জন্য, 4 সেকেন্ড পরে ধরে নিলাম সে বি বিন্দুতে এসে পৌঁছাইছে, এরপরে 9 সেকেন্ড ধরে সে পৌঁছাইছে হচ্ছে সি বিন্দুতে। খুব ভালো কথা, মানে হচ্ছে এরপর মানে কি তারপরে আরও 9 সেকেন্ড নাকি, হ্যাঁ, তারপরে আরও 9 সেকেন্ড বুঝাইছে এটারে, হ্যাঁ। তাহলে এ থেকে বি এর টাইম ইন্টারভ্যাল বুঝাইছে হচ্ছে আমাকে 4 সেকেন্ড, আর এইটুকের টাইম ইন্টারভ্যাল আমাকে বুঝাইছে হচ্ছে 9 সেকেন্ড, ঠিক আছে। এরপরে আমি যদি এই বিভিন্ন পজিশনের ভেলোসিটিগুলো ক্যালকুলেট করি, এখানে আমার ভেলোসিটি দেওয়া ছিল কত, 0 মিটার পার সেকেন্ড, এবং বিতে আমার ভেলোসিটি জানা নেই, কিন্তু ওই কি বস্তুর ভর দেওয়া নেই, আচ্ছা ভর দেওয়া নেই কা, আচ্ছা ভর যদি নাও দেওয়া থাকে, ভরকে আমরা ধরে নিলাম এম, বস্তুর ভর এটা জানি না, এটা ধরে নিলাম এম। বস্তুর ভর যদি এম হয় এবং ওর উপরে প্রযুক্ত বল যদি 15 নিউটন হয়, তাহলে ওর অ্যাক্সেলারেশন কী হবে, 15 ডিভাইডেড বাই এম, বুঝি, বুঝতে পারলাম, 15 ডিভাইডেড বাই এম। আচ্ছা, এখানে দেখি তাহলে বি বিন্দুতে যদি আমি ভেলোসিটির কথা বলি, তাহলে বি বিন্দুতে ভেলোসিটি মানে হচ্ছে ভি বি ইকুয়ালস টু হবে হচ্ছে এ বি অংশের জন্য, তাই না, ইউ থেকে তো যাত্রা শুরু করছিল, তাহলে এটা হবে হচ্ছে তোমার আদিবেগ u0 প্লাস এ ইন্টু টি, তাই তো। আচ্ছা, তাহলে ইউ তো বাদ, আর ভি বি থাকলো। এ মানে হচ্ছে কত পাইলাম আমি এইমাত্র বললাম, 15 ডিভাইডেড বাই এম ধরে নিছি, এবং টাইম কত দেওয়া আছে তোমার কাছে,
টাইম দেওয়া আছে হচ্ছে 4 সেকেন্ড ধরে, বি বিন্দুতে সে পৌঁছাইছে 4 সেকেন্ড পরে, তার জন্য 4। তাহলে 60 ডিভাইডেড বাই এম, এটা হইতেছে কি বি বিন্দুতে ভেলোসিটি, ঠিক আছে, 60 ডিভাইডেড বাই এম। তাহলে এখানে লিখে ফেলি, এটা হচ্ছে 60 ডিভাইডেড বাই এম, কত ইউনিট এটা, মিটার পার সেকেন্ড ইউনিট। হ্যাঁ, এটা হচ্ছে বি বিন্দুর ভেলোসিটি পাইলাম। আচ্ছা, সি বিন্দুর ভেলোসিটির কথা বলছি, এরপরে আর কোনো বল প্রয়োগ করা হয় নাই, তারপর আর কোনো কাজ করলো না। এটা একটু ভুল, মানে এভাবে বুঝাইতে চাইছে আসলে বল কাজ করলো না আর কি, ভাষাটা ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। 4 সেকেন্ড ধরে কাজ করে, এরপরে আর কোনো বল কাজ করলো না এটা বলে তারপরে বলা হচ্ছে এরপরে আরও 9 সেকেন্ডে 54 গেল। আচ্ছা, তার মানে বি থেকে সিতে সে আসলে সমবেগে গেছে, তাই না? বি থেকে সিতে সে যদি সমবেগে যায়, তাহলে বি থেকে সি অংশের জন্য সমবেগ হয়েছে, তাহলে এস ইকুয়ালস টু ভিটি, এই ফর্মুলা যদি এর মধ্যে অ্যাপ্লাই করি, তাহলে এস কত 54, আর ভি তো দেওয়া নাই, টাইম দেওয়া আছে কত 9 সেকেন্ডে, তাহলে ভি কত 6 নং 54, তার মানে 6 মিটার পার সেকেন্ড। তার মানে আসলে বি বিন্দুর ভেলোসিটি এবং সি বিন্দুর ভেলোসিটি সেম হওয়ার কথা, এবং সি বিন্দুর ভেলোসিটি আমরা বা এই পুরো বিসি অংশের ভেলোসিটি আমরা কত পাইছি 6। তাহলে এইটা আর এইটা কি সমান হইব না? বুঝি, কারণ বি বিন্দুর পরে তো যেহেতু আর বল প্রয়োগ করা হয়নি, তাহলে বি বিন্দুর ভেলোসিটি আর সি বিন্দুর ভেলোসিটি সমান, যেহেতু তারা সমবেগে গেছে। তাহলে এখন আমরা বলতে পারি ভিবি সমান ভিসি হবে। তাহলে এটা ছিল 60 ডিভাইডেড বাই এম, আর এটা আমরা বাইর করছি 6, তাহলে এম এর মান বাইরে গোয়েন্দিকা 10 কেজি। দেখো তো কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ, এটা আবার বুঝি হয়তো কোন অঙ্কটা। আচ্ছা, সবার খাতিরে আমরা আবার দেখি। একটি স্থির বস্তু স্থির অবস্থা ছিল। প্রথমত আমি এটাকে মানে 3টা টাইমের কথা বলছো, তো 3 রকমের সময় 2 রকমের ঘটনা ঘটছে, 2টা ঘটনা 3টা টাইম ইন্টারভালে হয়, তাই না? প্রথমত সে এ বিন্দুতে বসেছিল, তার উপরে 4 সেকেন্ড ধরে বল প্রয়োগ করলাম, আমরা বল প্রয়োগ করলাম, শেষ, বল প্রয়োগ করা শেষ। তার মানে এ থেকে বি পর্যন্ত সুষম ত্বরণ, বুঝি। আচ্ছা, তারপরে কি করছে, আর কোনো বল প্রয়োগ করা হয়নি, তারপরে 9 সেকেন্ডে সে বলছে 54 মিটার গেছে। তাহলে 9 সেকেন্ডে সে বিসি দূরত্ব অতিক্রম করে, এবং এখানে ওর উপরে কোনো বল ছিল না, তার মানে এটা সুষম বেগ। এখন এই সুষম বেগের জন্য বিসি অংশের জন্য কি দেওয়া আছে আমার কাছে, এস ইকুয়ালস টু ভিটি, এটা যেহেতু সুষম বেগ তাই এই সূত্র খাটবে। 54 মিটার গেছে 9 সেকেন্ড ধরে, তার মানে পুরোটুকের ভিতরে সে যে ভেলোসিটিটা মেনটেন করছে সেটা আসলে ছিল 6 মিটার পার সেকেন্ড। তাহলে আমি সিতে ভেলোসিটি বলতে পারি 6 মিটার পার সেকেন্ড, এখানেও 6, এখানেও 6, অন্য কোনো বিন্দুগুলো যেহেতু আমি নেই তাহলে সিটা লিখলেই হবে, শুধুমাত্র 6 মিটার পার সেকেন্ড বললাম। আচ্ছা, যদি সিতে 6 মিটার পার সেকেন্ড হয়, তাহলে বিতে আসার পরে বল থেমে যাওয়ার কারণেই তো সে 6 মিটার পার সেকেন্ড বজায় রাখছিল, তার মানে বিতেও তার ভেলোসিটিটা আসলে 6ই ছিল, সে কারণে ভিবি ইকুয়ালস টু ভিসি, এটা ধরে আমরা করছি, ঠিক আছে। এখন ভিবিটা কেমনে বাইর করলাম, ভিবি এর জন্য কি এইটুকু অংশ তো সে সুষম ত্বরণে গেছে, তাই না? তাহলে 4 সেকেন্ডে 0 থেকে 4 সেকেন্ড গেল, সুষম ত্বরণে গেল এ। এ কত, এ মানে হচ্ছে আমাদের 15 ডিভাইডেড বাই এম, যেহেতু ত্বরণ আর ভর দেওয়া আছে, তাই না? তাহলে সরি, বল এবং ভর দেওয়া আছে, তাহলে এফ বাই এম দিয়ে আমি ত্বরণ ক্যালকুলেট করলাম, এই যে ত্বরণের মান বসেছি 15 বাই এম, বসানোর পর এখান থেকে পাইলাম 60 বাই এম, দ্যাট ইজ ভিবি। এখন হলে ভিবি আর ভিসি সমান করে বসা দিলাম গা। আমি তোমাদেরকে ওই প্রশ্নটা বলছিলাম না, যে একটা বস্তু স্থির অবস্থায় ছিল বা ইউ আদি বেগে চলতেছিল, তার উপর নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করা হলো 5 সেকেন্ড ধরে, বলা হইলো তোমাকে যে 10 সেকেন্ড পরে সে কত দূর যাবে। এই ঘটনাটা কিন্তু সেম, একইভাবে ম্যাথটা করতে হয়, সেম না? বলো সেম কি না? কিরে, আচ্ছা রকিব আই গেস বুঝতে পারছি এবার। আচ্ছা, তারপরের অংশ দেখি আমরা, তারপরেরটাতে আমরা কইছি। আচ্ছা, তারপরেরটা দেখি, স্লাইড রাখবো? হ্যাঁ লেখ, আমি আর একটা নিয়ে আসি। তাহলে এর পরের অঙ্কতে কইছি কি, পরের অঙ্কটারে তুলে নিয়ে আসি তাহলে আমরা। এটা তো স্টার দেওয়া, এটা মনে হয় আমি তখন পারতাম না, এটা বোঝা যাইতেছে, বুঝছো? এই ঋষিতা অনেকক্ষণ ধরে কথা কস না, আসোস বাচ্চা, আসোস? আসি। এগুলো তো দুগ্ধপোষ্য বালকদের অঙ্ক মনে হচ্ছে নাকি? ইজি আছে। হ্যাঁ, আমরা বিল্ড আপ করতেছি, হ্যাঁ, ধীরে ধীরে আর কি, একদম ছোটবেলা থেকে অঙ্ক বাড়ায় তারপরে বড়বেলায় আসতেছি। এরপরে আরো কত, কিরে ভাই কত অঙ্ক আজকে করুম, আর 6-7টা অঙ্ক আছে শুধুমাত্র এইগুলার উপরেই। তারপরে হইতেছে আমরা আর একটা থিওরি দেখা তারপর আবার ম্যাথে ঢুকবো। আচ্ছা রকিব হয়েছে তোর? হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে পরের অঙ্ক দেখ, হয়েছে যেহেতু আমরা নতুন পেজ নেই, এটা এখানে লেখা দরকার। আচ্ছা, সহজ আর একটা অঙ্ক দেখি আমরা এবার। সহজ অঙ্কের ভিতরে এখানে বলা হইতেছে যে কি, যে একটি বস্তুর উপরে 7 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, বস্তুটি হেঁটে এই ত্বরণ পাইছে। আচ্ছা, 7 যদি দেওয়া হয় তাহলে বস্তুটার ত্বরণ পাওয়া গেছে, তাহলে ডিরেক্ট ভর বাইর করে ফেলতে পারি আমরা, তাই না? তাহলে ভরের জন্য আমরা এখানে লিখে ফেলি এম ইকুয়ালস টু এফ বাই এ, এখান থেকে আমরা পাই গেলাম 7 ডিভাইডেড বাই 3, এটা হইতেছে বস্তুর ভর। ক্লিয়ার, শেষ কাহিনী। আচ্ছা, বস্তুর ভরের বস্তু যে বস্তুটির ওপরে
5 নিউটন মানের আর একটি বল 7 নিউটন মানের বলের সাথে 60 ডিগ্রি কোণে প্রয়োগ করলে বস্তুটির ত্বরণ কত হবে? আচ্ছা, নাইস কোশ্চেন। তাইলে ঘটনাটা কি আসলে যে হ্যাঁ লব্ধি বের করবো আর কি। তার একটু ভেবেচিন্তে যদি বস্তু মানে অবজেক্টটা কাজ করতেছে কিভাবে এটা একটু দেখি। অবজেক্ট আছে ধরো এরকম, লব্ধি বের করলেই তো কাহিনী শেষের, তা আমরা সবাই জানি। এখন আমরা যদি এটার একটু ভাঙচুর করি, এটা অ্যারো চিহ্নটা লই, তাহলে এটার সাথে যদি আমরা 7 ধরে নিই, 7 নিউটন বলের মানে 7 একটা ছিল, ওর সাথে 5 বরাবর একটা কত দিছে, মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা 5 দেওয়া হয়েছে, অ্যাপ্লাই করছে, আর তো কিছু না। তাহলে এখানে দিছি আমি 5 আর এখানে দিছি আমরা 7, আর মধ্যবর্তী কোণ এখানে হচ্ছে 60। এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই জিনিসটাতে যে দিছে কি বলে, মানে এটা যে ভূমির উপরে আছে এরকম কিছু বলা নাই। হ্যাঁ, এটা মনে হতে পারে যেটা মাটির উপরেই রয়েছে, মাটির উপর থেকে দুই বন্ধু দুই দিক থেকে টানতেছে এরকম কিছু। হ্যাঁ, আর যদি এটা বলতো যে এই জিনিসটা ভূমির সাথে 15 মানে সরি ভূমির সাথে 60 ডিগ্রি কোণে 5 দেওয়া আছে, তাহলে কিন্তু ত্বরণের জন্য কি করতাম আমরা, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর উপাংশগুলো নিতাম। যেহেতু এই কথাটা বলা নাই যে এই নিচে হচ্ছে ভূমি আছে আর আপনি হচ্ছে ভূমির উপরের মানে ভূমির সাথে 5, এটা যেহেতু বলে নাই, সে কারণে আমরা কি করতেছি, মানে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে 5 হেলায় রয়েছে, এটা যেহেতু বলা নাই, সেই কারণে আমার এই দুইটা বলের লব্ধি নিতে হবে। এবং লব্ধি ক্যালকুলেশন আমরা কেমনে করি সেটা তো আমরা ভেক্টর চ্যাপ্টারের মধ্যে খুব ভালো করে বুঝছি ছোটোবেলায়। তাহলে লব্ধিটা হবে এই বরাবর। লব্ধির সূত্র কি আমগো? লব্ধির সূত্র হইতেছে রেজাল্ট্যান্ট ইকুয়ালস টু √5 স্কোয়ার যোগ 7 স্কোয়ার যোগ 2 ইন্টু 5 গুণ 7 গুণ cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি এর মান মানে হাফ হয় লেগে দিছে। তাহলে 5 স্কোয়ারে কত 25 যোগ 49 আর হচ্ছে 5 সাথে 35। তাহলে 35 আর 49 যোগ করলে কথা √89 হয় নাকি কত? ও না, 50 আর হচ্ছে 60 109 হয়, √109। তাহলে √109 এটা হইলো কি, এটা কি পেলাম, এটা হচ্ছে নিউটন। হ্যাঁ, এটা হচ্ছে বল পাইছি। তাহলে √109 √109 এটা হচ্ছে বল। ত্বরণ চাইছে, বস্তুটার ভর পেয়ে গেছি আমরা, এখন ত্বরণ বের করতে পারবো। তাহলে কি জানি ত্বরণ চাইছে, এ হবে হচ্ছে বস্তুর টোটাল ওর উপরে নেট ফোর্স ডিভাইডেড বাই ওর যে ম্যাস আছে। তাহলে আর মানে √109 ডিভাইডেড বাই 7/3। তাহলে এটা আমরা বলতে পারি 7√109 ডিভাইডেড বাই 3, সরি ডিভাইডেড বাই 7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো ক্লিয়ার হয়েছে নাকি? আচ্ছা, এটার মানটা একটু চেক করে নিই আমি। 3√109 ডিভাইডেড বাই 7, হ্যাঁ হয়েছে। এর কি বুঝছস? যদি এই একই ম্যাথ, যদি ওই একই ম্যাথ বলতো যে 5 নিউটন বলটা হচ্ছে তোমার ভূমির সাথে 60 ডিগ্রি কোণে আছে, তাহলে কিন্তু শুধুমাত্র এক্স অক্ষ বরাবর উপাংশ নিয়ে করতে হইতো। এটাই, হ্যাঁ, এটা হচ্ছে লার্নিং ছিল যে এটাও সেম অঙ্ক না আর কি। আচ্ছা, তারপরের ম্যাথ দেখি। তারপরের ম্যাথে বলছে আমাদেরকে 5 কেজি ভরের একটা বস্তুর কথা বলছে। এখানে 5 কেজি ভরের বস্তুটা বললাম যে এই ম্যাথটা যদি এভাবে দেওয়া হয় যে বস্তুটির উপরে 5 নিউটন বলের মান ভূমির সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়া করতেছে, তখন কি হইতো? তার মানে কি ওটা একটা হচ্ছে ঘোড়ার গাড়ির মতন একটা ব্যাপার না? মানে এটা একটা বস্তু আছে, এখানে একটা কেউ কান্ধে তুলে নিয়ে যাইতেছে আর কি, সে কারণে 60 ডিগ্রি তৈরি হয়েছে, আর এদিক বরাবর একটা অনুভূমিক ফোর্স ছিল, এরকম ব্যাপারটা বুঝছি কি? ভূমির সাথে বললে ওর তো আর এই তো ভূমির সাথে যদি থাকতে হয় তো ও তো আর উপরে উঠতে থাকবে না এইদিকে, তাই না? ওর রেজাল্ট্যান্ট ফোর্স তো আর এদিকে হবে না তখন। ওর যেদিকে নড়াচড়া হবে, নড়াচড়া করবে কি ডানে বামে নড়াচড়া করবে। যদি ভূমির উপরে থাকতো, তো ভূমির উপরে থাকলে ডানে বামে নড়াচড়া করতো, তখন এক্স অক্ষ বরাবর শুধুমাত্র আমরা ফোর্সগুলো নিয়ে সামেশন করতাম। তখন এই 5 উপাংশ 5 cos 60 ডিগ্রি নিয়ে তার সাথে 7 যোগ করে দিতাম, তারপরে হয়ে যেত কাহিনী। বুঝতে পারছি? একই অঙ্ক যদি বলতো ভূমির সাথে কাহিনী। আচ্ছা, এখন আর একটা অঙ্ক দেখি আমরা। আর একখান অঙ্কর ভিতরে কইছে কি যে 5 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুর ওপরে একটা বল ক্রিয়া করছে। কি বল ক্রিয়া করছে? এর ফলে বস্তুটি 5 সেকেন্ডে 5 কেজি ভর বল ক্রিয়া করলো, বস্তুটি 5 সেকেন্ডে এতখানি ব্যাক পাইছে। তার মানে সে এমনিতে 0 আসছিল, এটা তো একদম সহজ। কি রে এটা হঠাৎ, মানে দেখো এতক্ষণ কি অঙ্ক করলাম, এখন আবার এই দুধ ভাত দিয়ে দিয়েছি দিছে। স্থির বস্তু যেহেতু, তাহলে u = 0, আর এই 30 যেটা দেওয়া আছে এটা হচ্ছে v, আর 5 সেকেন্ড এটা হচ্ছে আমাদের টাইম। ব্যাস হয়ে গেল, শেষ কাহিনী। আর কি কইছে বলের উপরে বলের মান কত? তাহলে বল মানে কি? বল মানে হইতেছে ভর গুণ ত্বরণ। তাহলে ভর মানে কত? m দেওয়া আছে 5, আর হবে কি v - u/t। তাহলে বসে দিলাম 5 গুণ t কত 30 ডিভাইডেড বাই 5 সেকেন্ড, আবার তাহলে 30 নিউটন। খেলা শেষ। আচ্ছা, একটু বুঝি, এটা না বোঝার কোনো কাহিনী, এটা বাদ। এটা না করলেও হইতো। তারপরে আর একটা অঙ্ক
এটা তো আবার স্টার দেওয়া, দেখি কাহিনী কি। স্টার দেওয়ার বিশেষ উদ্দেশ্য থাকতে পারে, মানে আমি ছোটোবেলায় এগুলো স্টার দিয়ে দিয়ে করছি আর কি। স্টার দেওয়ার কারণ হইতে আমি তখন এগুলো বুঝতাম না হয়তো, অথবা ইম্পর্টেন্ট মনে হয়েছে, এমন হতে পারে যে একটি রশ্মির সাহায্যে 5 কেজি ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে টানা হচ্ছে। বস্তুর উপরে রশ্মির টান বের করতে বলছে। হ্যাঁ, বস্তুর উপরে রশ্মির টান খাড়া উপরের দিকে এই ত্বরণে টানা হইতেছে, বস্তুর উপরে রশ্মির টান বাইর করতে হয়েছে। আচ্ছা, একটা কাজ করি, ওর উপরে একটা বস্তুকে যদি তোমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে টানা হয়, হ্যাঁ 5 কেজি ভরের বস্তুর উপরে, মানে নর্মালি যদি অন্য মানে আল্লাহ দুনিয়া থেকে বাইর করে ফেলাও তারে, এখন কোনো একটা বস্তুর উপরে তুমি 5 কেজি ভরের বস্তুর উপরে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করছে, তার মানে এখানে কি আমাকে 5 নিউটন বল প্রয়োগ করতে হয়েছে, তাই না? 5 নিউটন বল মারছি, বুঝি নাই? হ্যাঁ, এখন এটা খাড়া উপরের দিকে টানা হইতেছে বলছে। আচ্ছা, একটু দেখি যে ওর এই অবস্থাটা হইতেছে, এটা হচ্ছে যে বস্তুর উপরে উপরের দিকে যে বলটা প্রয়োগ করা হইতেছে সেটা হচ্ছে কত। ও আচ্ছা, নেট ত্বরণের হিসাব তো করতে হবে, এটা লিফটের মতন করে করাটা বেশি ভালো। সামিন, এটা কেমনে বুঝাবো বলো? হ্যাঁ, জি এর সাথে যোগ করে দিলে তো। লিফটের সাথে রিলেট করবো কেমনে? যোগ তো করতে হবে, এটা তো আমিও জানি, এটা তো বুঝলামই। মানে এখানে নেট ত্বরণটা হ্যাঁ, এটাই যোগ করে হুম, এইটাই দেখেন। মানে বস্তুর ওজনটা এখানে টানতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস্তুর কার্যকর ওজনটা দেখলেই হয়ে যাবে, ব্যাস এই তো। বস্তুর কার্যকর ওজন, যখন কোনো একটা বস্তু উপরে বা নিচে হচ্ছে ইয়াতে উঠতে থাকে, কোনো একটা ত্বরণে উঠতে থাকে, তখন বস্তুর কার্যকর ওজনে কিছু চেঞ্জ হয়। বস্তুর কার্যকর ওজন তখন ওর সাথে হচ্ছে ত্বরণটা অ্যাড করে দিতে হয়। যদি উপরে যায় তাহলে ত্বরণ যোগ করে দেবো, যদি ওর নিচে নামে তাহলে ওর সাথে ত্বরণটা গুণ করে দেবো। তাহলে ওর কার্যকর ত্বরণের জন্য 5 হবে, গুণ হবে 9.8-এর সাথে 1 যোগ হয়ে যাবে, তাই না? যেহেতু সে উপরের দিকে উঠতেছে, তাহলে তার কার্যকর ওজন হবে এইটা। তাহলে এখানে নিচে নামলে বিয়োগ হবে না নাকি? হ্যাঁ, নিচে নামলে বিয়োগ করে দিব। যদি বলতো যে নিচে নামতেছে, যদি বলতো যে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামতেছে, তাহলে টান কত? তাহলে তার জন্য ওই একই কাহিনী, আগে কার্যকর ওজনটা বের করে নিব আমরা, তারপরে হচ্ছে ইয়া করব ওই টানের কাহিনী, তারপরে বের করে দেখাতেছি। তাহলে এখানে 5 গুণ হইল কত? 10.8। তাহলে 108-রে 5 দিয়ে গুণ দাও, তাহলে কত হয়? 100-রে 5 দিয়ে গুণ দিলে 500, আর 8-রে গুণ দিলে হয় কত? 40। তাহলে 540। 540 তো আর হবে না তো, ইয়াতে যেহেতু কী বলে একটা দশমিকও আছে এক্সট্রা, তাহলে 54 নিউটন আর কি। হ্যাঁ, 54 নিউটন হলেও তার কি বল কোন দিকে? এটা তার কার্যকর ওজন। তাহলে এখন তার কার্যকর ওজন ওয়েট কাজ করতেছে, এবং উপরে যেই টান বলটা আছে উপরের দিকে যে সে টানতেছে, টানের ক্ষেত্রে তোমাদের বলছিলাম কি না যে টান বল কাজ করে হচ্ছে তোমার বস্তু থেকে বাইরের দিকে, আর রিয়াকশন ফোর্স কাজ করে হচ্ছে বস্তু থেকে ভিতরের দিকে। এটা কিন্তু স্ট্যাটিক্সের ভিতরে বলছিলাম। হ্যাঁ, এটা হচ্ছে টান বল, যেটা বস্তু থেকে বাইরের দিকে কাজ করে। সুতা যদি ঝুলানো থাকে তাহলে বস্তু থেকে বাইরের দিকে টান বল কাজ করলো, এবং এই টান বলটাই তো ব্যালেন্স করতেছে এই ডাব্লিউকে, তাই না? তাহলে অবশ্যই কি এটা ডাব্লিউ এর সমানই হবে। তার মানে এটাই আমাদের টান বল বা হচ্ছে টেনশন ফোর্স। পারা যাবে? যদি বলতো একই জিনিস নিচের দিকে নামতেছে, তাহলে হচ্ছে বিয়োগ করে দিতাম। এখানে এবার কইছি আমগো যে 10 নিউটনের একটা বল 2 কেজি ভর বিশিষ্ট একটা স্থির বস্তুর উপরে কাজ করছে 4 সেকেন্ড। এই যে এই অঙ্কটাই তো কইলাম তখন, 4 সেকেন্ড ক্রিয়ার পরে বলটি হয়ে যায়, বন্ধ হয়ে যায় বলের ক্রিয়া। তাহলে 8 সেকেন্ডে কত দূর যাইব, বুঝছি? ওই যে তখন যে কথাটা বললাম আমরা, তাহলে এটা দ্রুত ক্যালকুলেশন করে ফেলি আমরা। এখানে ত্বরণটা এখান থেকে পেয়ে যাব, এখান থেকে এই দুইটা থেকে আমরা ত্বরণ বলতে পারি। 10 আর 2 যেহেতু দেওয়া আছে, তাহলে ত্বরণ এখান থেকে কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার কতক্ষণ ধরে কাজ করছে হচ্ছে 4 সেকেন্ড ধরে, তাই না? তাহলে এখানে আমরা একটা বিন্দু নিলাম, এটা হচ্ছে এ, এখানে সেই স্থির অবস্থা বয়া ছিল, এটার নাম দিলাম আমি বি, আর এটার নাম দিলাম হচ্ছে আমি এখানে সি। প্রত্যেকটা টাইম ইন্টারভাল হচ্ছে 4 সেকেন্ডস করে। তাহলে এখানে হইতেছে তার কত ছিল স্থির, এখানে 0 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পরে ভেলোসিটি 4×5 = 20। ডিরেক্ট বলতে পারি এটা পারো মুখস্থ করতে, যেহেতু ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ইউ তো নাই, তাহলে এ আর টি গুণ করে দিলেই হবে। তাহলে 4 সেকেন্ডের জন্য 4×5 = 20, শেষ। আচ্ছা, সি কত হবে? সি এর জন্য কত হবে? যেহেতু 20-এর পরে বা 4 সেকেন্ডের পরে সে যেহেতু আর ত্বরণ নাই তার মধ্যে, তার মানে কি হয়েছে? সে ওই 20 নিয়ে বয়ে রয়েছে, তাই না? এখন এর জন্য আমার ক্যালকুলেশন, তাহলে এখান থেকে আমরা S1 ক্যালকুলেট করতে পারি প্রথমত। S1 মানে হচ্ছে এস এ বি সমতরণে গেছে, তাহলে ওর জন্য ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তাহলে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ইউটি তো বাদ, তাহলে হাফ এটি স্কোয়ার কত থাকলো? হাফ এর মান বসাই, এ কত? 5 দেওয়া, টি কত দেওয়া? টি হইতেছে 4 সেকেন্ড, টি স্কোয়ার। তাহলে এটা কত হয়? 16 এর অর্ধেক হচ্ছে 8, 5 × 8 = 40 মিটার।
আচ্ছা, এটা হচ্ছে এস এ বি বের করলাম। এস বিসি যদি বের করি, এস বিসি হচ্ছে সমবেগে গেছে, তাই না? যেহেতু 4 সেকেন্ড পরে বলের ক্রিয়া বন্ধ হয়ে গেছিল গা, তাহলে ওর সমবেগে যাওয়ার জন্য ভি টি গুণ হবে। তাহলে ভি ওর জন্য হবে হচ্ছে 20 আর টি ওর জন্য কত 4। তাহলে 4 পাচ্ছে, সরি 4 দুগুণে 8 মিটার। আচ্ছা, টোটাল তাহলে আমরা কি পেলাম? টোটাল হচ্ছে টোটাল এস হবে হচ্ছে আমার জন্য তাহলে 40 যোগ 80 মিটারস। বুঝতে পারছি? এটা কিন্তু ওই যে একটু আগে যেটা করলাম ওইখানে যে 60/m ধরে যে ভেলোসিটি ক্যালকুলেট করলাম ওই একই জিনিস। তাহলে 120 মিটার এটা গেছে, পাচ্ছি। বুঝছিটা শেষ? জি ভাইয়া। আচ্ছা, যদি এটা বুঝে থাকি তাহলে আমরা আরও একটা অঙ্ক করি। এগুলো একদমই একই রকমের অঙ্কের বারবার করতেছি, যদিও এটা মানে আমার এটার একদমই ইয়ার বাইরে, কি বলে এটারে, আমি যেমন পড়াই আর কি, এই জিনিসের বাইরে যে একই অঙ্ক 10টা অঙ্ক একই রকম করা, তার থেকে একটা দুইটা জাতের অঙ্ক করলেই হয়। তাও তোমরা করতেছি আর কি। যে আবারও 36 দিছে, তার মানে এখানে কত আছে 10। গাড়ির চালক 22 মিটার সম্মুখে একটা বালক দেখতে পায়, তৎক্ষণাৎ ব্রেক করছে 2 মিটারের সামনে থামাই দিতে। তার মানে এখানে বোঝা যেতেছে তার ইনিশিয়াল ভেলোসিটির আগে লেখা হলো ইন্ডিয়া 10, তার জন্য যে স্মরণ হয়েছে সেটা হচ্ছে 2 মিটার সামনে থামাইছে, তার মানে 20। আর হচ্ছে মন্দন আর কি, আর কিছু দেওয়া নেই। আচ্ছা, ত্বরণ দেওয়া আছে নাকি? না, ত্বরণও তো দেওয়া নেই। মন্দন সে তৎক্ষণাৎ ব্রেক কষে 2 মিটারের সামনে থামাইলো। কি রে, আর একটা ইনফরমেশন তো মনে দেওয়ার কথা। আচ্ছা, V0, যেহেতু সে গাড়ি থামাই দিছে তার মানে ভেলোসিটি 0 হয়তো হয়ে গেছে। তাহলে এখন বলছো যে গাড়ির মন্দন বের করে, তো মন্দন বের করি আমরা। আসো, তাহলে মন্দনের জন্য আমাদের এমন একটা সূত্র নিতে হবে যেটার ভিতরে আসলে ভি নাই, তাই না? নাকি না, ভি তো আছে, যেটার ভিতরে টাইম নেই। টাইম ছাড়া যে ইকুয়েশন, এমন একটা টাইম ছাড়া ইকুয়েশন হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। ওই সূত্রটাই যদি আমরা ইউজ করি, টাইম মুক্ত সমীকরণ, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এস। ভি তো 0, ইউ স্কোয়ার কত দেওয়া আছে 10-এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 20, তাহলে কত হলে 100 ডিভাইডেড বাই হচ্ছে কত 40, তাই না? তাহলে 100 ডিভাইডেড বাই 40 মাইনাস 100 হবে, যেহেতু ইউজ করার পাশে গেলে মাইনাস হয়ে যাবো, ডিভাইডেড বাই হবে 40, দ্যাট ইজ মাইনাস 2.5 মাইনাস 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা কি পেয়ে গেলাম? মন্দন পেয়ে গেলাম। বা যখন লিখবো মন্দন লেখার সময় লিখতে হবে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর যখন বলবো আমি শুধুমাত্র ত্বরণ, তখন লিখবো মাইনাস 2.5 এক্সেলারেশন অথবা রিটার্ডেশন অথবা ডি এক্সেলারেশন। কি কথাটা কি মানে এটা কি এক্সিস্ট করে এই ওয়ার্ডটা? জানি না আসলে ডি এক্সেলারেশনের ব্যাপারটা। আচ্ছা, ব্রেকজনিত বল হইতেছে এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ কত দেওয়া আছে 1000-এর কাহিনী দেওয়া, আর ওর সাথে হচ্ছে ত্বরণ মাইনাস 2.5। এই মাইনাস চিহ্নটা আসলে নির্ধারণ করেন ওই যে আমরা বলছিলাম বাধাদানকারী বল, এই হয়ে একই জিনিস। বাধাদানকারী বল কাজ করতেছে 2500 নিউটন। যখন আমরা অ্যান্সার হিসেবে লিখব সুতরাং বাধাদানকারী বল কাজ করে, সুতরাং তখন আর মাইনাস চিহ্নটা দিতে হবে না। যদি ব্রেকজনিত বল বা বাধাদানকারী বল এই কথাটা বলি, তাহলে আর সেখানে মাইনাস চিহ্নটা দেওয়া লাগে না। আচ্ছা, এই অঙ্ক বুঝতে পারছি, না বোঝার কোনো কারণ নেই, এটাও বাদ। আচ্ছা, এটা যদি আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা আর একখান অঙ্ক করে ফেলাই এর মধ্যে, এটাই লাস্ট অঙ্ক, তারপরে আমরা আবার থিওরির মধ্যে ঢুকবো। আচ্ছা, এটা সস নেওয়া যাচ্ছে না কেন? সস নেওয়া হয়ে গেছে, সস নিয়ে এবার এখানে ফেলাই দিতে হবে। সস নিয়ে এখানে সস ফেলে দিলাম আমরা। আচ্ছা, এখন দেখি, এটাও জানা অঙ্ক। 5000 কেজি ভরের একটা ভরের ট্রাক আছে, ঘন্টায় এই বেগে চলতেছে, 4 মিটার দূরত্ব থামাতে হলে তাকে কতটুকু বল দেওয়া লাগবে? খুব সহজ অঙ্ক। তাইলে আমরা এটা একদম ডিরেক্ট করার চেষ্টা করি, একটা সূত্রের মধ্যে বসায় দিয়ে অঙ্কটা করে হবে। তাহলে এফ ইকুয়ালস টু আমরা বসাবো হচ্ছে এম ইন্টু এ। 4 মিটার দূরত্বে থামানোর কথা বলছে, তাই না? তাহলে এম এর ভ্যালু তো দেওয়াই আছে, এটাকে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু এখানে টাইম কিছু বলা নাই, কতক্ষণে থামাইতে হবে এমন কিছু বলা নাই। তাহলে এক্সেলারেশনের জন্য একটা ইকুয়েশন ফর্ম করতে হবে যেখানে আসলে টাইম দেওয়া নাই। এটা আসলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s, এটা ইউজ করতে পারি। কত? টোয়াইস এস ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বলা যায়। সেখান থেকে আমরা লিখছি আর কি যে এ সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস এস। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করে দিলাম, হয়ে গেল। তাহলে 5000 কেজি, 5000 ভি কত আমার কাছে 10 হবে, আমরা এতক্ষণে শিখে গেছি এটা 10 এবং মাইনাস 10 কেন? কারণ হচ্ছে জিরোটা হইতেছে ভি এর জন্য আর ইউ হচ্ছে 10 আর কিছুর জন্য, মাইনাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2s, 2 ইন্টু এস, তার মানে 2 ইন্টু 4। তাহলে 10 দিয়ে নিচে কত দিয়ে ভাগ করতেছি? 8 দিয়ে ভাগ করতেছি, আর উপরে কত আছে 100, এটা যাই না কত হবে এটা। এটা যদি করি, নিচে আছে 8, উপরে আছে 100, এটা হচ্ছে 1.25, 1.25 নেই তো,
8 দিয়ে ভাগ করলে 62500 নিউটন, হ্যাঁ এটা হবে। আর যেহেতু বাধা দানকারী বল এবং আমি নেগেটিভ নিয়ে কাজ করতেছি, সে কারণে সামনে অবশ্যই এটা মাইনাস থাকবে। এটা আসলে নির্দেশ করতেছে যে এখানে বাধা দানকারী বল কাজ করছে। বুঝতে পারলাম? আচ্ছা, এটা যদি বুঝে থাকি তাহলে এখানে হইতেছে আমাদের অঙ্ক টঙ্ক শেষ। এরপরে আমরা আবার একটু থিওরির মধ্যে আসি। থিওরির মধ্যে বলের পরম একক সম্পর্কে বুঝতে হবে, বা ইউনিট ফোর্স, বিভিন্ন ফোর্সের বিভিন্ন ইউনিট ইউজ করা হয়। হ্যাঁ, ফোর্সের একটা খুব পপুলার ইউনিট আছে, সেটা হচ্ছে ডাইন, তাই না? মেলা জায়গায় আমরা এই জিনিস দেখছি, ডাইন ইউনিট। ডাইন ইউনিটটা আমি খুব একটা ভালো বুঝি না, আমি খালি এই ইকুয়েশনটা মনে রাখছি, আর একটা লাইনও আমি বুঝি না এই ডাইনের ব্যাপারে। আমি খালি এমনি বসায় দিতে জানি এটা, ঠিক আছে, শেষ। আমি আর কিছু পারবো না করতে। হ্যাঁ, ডাইনের সাথে পাউন্ডালের একটা সম্পর্ক তৈরি করা হয়, বা নিউটনের সাথে পাউন্ডালের একটা সম্পর্ক তৈরি করা হয়। সেটা হচ্ছে 1 নিউটন সমান সমান বলা হয় হচ্ছে 7.2 পাউন্ডাল। হ্যাঁ, পাউন্ডাল বা হচ্ছে এলবি লেখা হয়, পাউন্ডাল। এটা যদিও সবসময় কাজে লাগে না, তবে এমসিকিউতে কখন কি দিয়ে দিব কিছু বলা যায় না, তাই একটু মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, এই দুইটার মধ্যে কাহিনী করছি, তাহলে এই দুইটার ভিতরে এখন সম্পর্ক তৈরি করা যাবে। তার মানে 10⁵ নিউটন, সরি 10⁵ ডাইন ইকুয়ালস টু কি তোমার 7.2 পাউন্ডাল বলা যায়, ইকুয়ালস টু 7.2 পাউন্ডাল। এই তো হয়ে গেল। তাহলে এখন কি করবা, এটারে এখন 1 পাউন্ডাল বাইর করে ফেলাও। 1 পাউন্ডালের জন্য 7.2 দিয়ে ভাগ করে দিতাম, তাই শেষ। 7.2 দিয়ে যদি ভাগ করে দাও, এটার মান কত হইব? 13,000 লেখা আছে, আমার মুখস্থ আছে অবশ্য, 13,825.7 ডাইন, ঠিক আছে? এটা মুখস্থ না করলে হবে, উপরের দুইটা একটু মাথায় রাখো, উপরের দুইটা অবশ্যই এটা কাজে লাগবে। এটাও লাগবো, এটাও লাগবো। দেখা যাবে কি যে তোমার এমনিতে অ্যাডমিশন টেস্টের ভিতরে সব অঙ্কই দিছে, অঙ্কগুলো দিছে দেখা যাবে যে এফপিএস ইউনিটে যখন দেয় তখন মাঝে মাঝে ডাইন দিয়ে ক্যালকুলেশন করতে বলে, বা সব কিছু ঠিকঠাক দিছে, এইটা এখানে দিয়ে রাখছে হচ্ছে প্রযুক্ত বল 10⁵, ছোট্ট করে লিখছে একটা ডাইন, মানে ফন্ট যেখানে নিউটন লেখার কথা ছোট্ট একটা ফন্ট ইউজ করে লেখা দিয়ে দিছে ডাইন। দেখা যাবে আমরা মিস করে ফেলতেছি, নিউটনের ভ্যালু কাহিনি করে ফেলবে, তখন ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আর একটা ইউনিট আছে নিউটনের ক্ষেত্রে। নিউটনের পরিবর্তে আমরা আর একটা ইউনিট ইউজ করতে পারি। ধরো কোনো একটা বস্তুর ভর হচ্ছে 1 কেজি, হ্যাঁ, তাইলে ওই বস্তুর ওয়েট কত হবে বলো তো? ওই বস্তুর ওয়েট হবে হচ্ছে আমরা জানি 9.8 নিউটন, তাই না? ঠিক আছে, এখন তোমাকে আমি বললাম কোনো একটা বস্তুর ওজন ধরো তোমাকে আমি দিয়ে দিলাম 588, আমরা তো এখন জানে গেছি 588 নিউটন, এটা দিলাম। হ্যাঁ, কোনো একটা বস্তুর ওজন 588 নিউটন। তাহলে এখান থেকে যদি আমরা ওর ভর ক্যালকুলেট করতে চাই, তা 9.8 দিয়ে ভাগ করে দিই, তাই না? আচ্ছা, এখন যদি আমি বলি কোনো একটা বস্তুর ওপর প্রযুক্ত বল, বলের জন্য এই ইউনিটটা ইউজ করে, প্রযুক্ত বল, আমাদের ক্ষেত্রে এটা ইউজ হতো। প্রযুক্ত বল তোমাকে দিয়ে রাখছে হচ্ছে 2 কেজি লেখা একটা হাইফেন দিয়ে আমরা ডাব্লিউ দিয়ে টি লিখছে। হ্যাঁ, এটার মানে হইতেছে যে 2 কেজি ভরের একটা বস্তুর যেই ওয়েট হয়, সেই ওয়েটের পরিমাণ বল। তাহলে কত হইল? 19.6 নিউটন। বুঝতে পারছি এটা? যদি কেজি ওয়েট এই ইউনিটটা থাকে, তাহলে কি করব, এটার মানে বুঝাবে এই 2 কেজির সমান যদি কোনো একটা বস্তু থাকতো, সে যে পরিমাণের আমাকে দিত, অভিকর্ষজ বল দিত আর কি, বা সে যে পরিমাণের বল অনুভব করে, সেই পরিমাণের হচ্ছে বল প্রযুক্ত করা হয়েছে। এটাকে 2 কেজি ওয়েট দিয়ে প্রকাশ করে। যদি আমি এটাকে মানে অঙ্ক করার সময় এটাকে অবশ্যই নিউটনে নিয়ে যাবা, নাহলে কিন্তু বিপদে পড়বা। নিউটনে নিয়ে তারপরে অঙ্ক করবা 19.6। বুঝতে পারছি, পারা যাবে। প্রযুক্ত বল দিয়ে কেজি ওয়েট লেখা থিয়ে দিছে, 2 নিউটন দিয়ে অঙ্ক করে থিয়েছে, বিপদে পড়ে যাবে কিন্তু। সামিন, এটা জানতা? না ভাইয়া, খুব সাবধান, এটা কিন্তু আমাদের ইয়াতে যদিও ছিল, আমাদের স্ট্যাটিক্সের ভিতরে কিন্তু এই জিনিস আছে। এটা মাথা রাখবো, এই জিনিস দিয়ে আমরা এমনিতে জানি কি 1 কেজি ভরের একটা বস্তুর ওজন কেমনে বের করে, 9.8 দিয়ে গুণ করে ফেলা দিই, তাই না? হয়ে গেল। আচ্ছা, এটা কোনো বস্তুর ওজনে হচ্ছে, ধরো তোমার দিছে হচ্ছে 588 নিউটন, তাই তোমরা ওই বস্তুটার বল কত, ওই বস্তুটার ভর কত বলবো আমরা? 60 কেজি। এটা তো একটু আগে বের করে দেখাইছি তোমার, তাই না? এখন তোমরা বলছো যে কোনো একটা বস্তুর উপরে, মানে কোথাও একটা প্রশ্নের উপরে বলো কোনো একটা বস্তুর উপরে প্রযুক্ত বল হচ্ছে 2 কেজি ওয়েট দিছে। কেজি ওয়েট কেমনে লাগে? কেজি, তারপরে একটা হাইফেন দিয়ে ডাব্লিউটি। হ্যাঁ, এটার মানে বোঝায় কেজি ওয়েট, এমনি পড়ে। এই কেজি ওয়েট মানে হইতেছে যে 2 কেজি ভরের যদি একটা বস্তু তুমি নিতা অন্য কোথাও, সেটা যে পরিমাণের তোমার ওজন হইতো, তার কত হইতো? 19.6। তাহলে সেই 19.6 পরিমাণ বল আসলে প্রযুক্ত করা হয়েছে ওই বস্তুর উপরে। বুঝতে পারছি? যদি তোমাকে বলতো 5 কেজি ওয়েট, তার মানে 5 কেজি ভরের একটা বস্তু যে পরিমাণের অভিকর্ষজ বল তৈরি করে,
সেই পরিমাণ বল ওই বস্তুর উপরে প্রয়োগ হয়েছে বা ওইখানে কাজ করতেছে, এরকম কিছু। ঠিক আছে, এই কেজি ওয়েট ইউনিট, এটাও কিসের ইউনিট তাহলে? এটাও কিন্তু তোমার বলের একক, কেজি ওয়েট। আচ্ছা, এটা হচ্ছে গ্রাম ওয়েট হিসাবে ইউজ হয়, এটা পাউন্ড ওয়েট হিসাবে ইউজ হয়। আচ্ছা, যদি আমি তোমাকে বলি পাউন্ড ওয়েট হিসাবে ইউজ করো, দেখো তো এটা পারি নাকি, কেমনে বুঝাবো, মানে এটার ব্যাপারটা কি যে পাউন্ডাল যেটা দেখালাম একটু আগে, যেটা তোমাদের দেখালাম সেটা কিন্তু তোমার মেইনলি ছিল পাউন্ডাল, তাই না? মানে নিউটনের সাথে পাউন্ডাল মিলে। আর তাইলে পাউন্ডাল আসছে কোথা থেকে? তোমার পাউন্ড ওয়েট থেকে আসবে নিশ্চয়ই, এরকম কিছু। তাহলে পাউন্ড ওয়েটটা কেমনে হিসাব করে? পাউন্ড ওয়েট লেখা এটা হচ্ছে এইরকমভাবে যে ধরো বস্তুর উপরে কাজ করতেছে, বস্তুর উপর প্রযুক্ত বল, এইভাবে লিখলো, প্রযুক্ত বল দিয়া বললো হচ্ছে পাউন্ড ওয়েট। পাউন্ড ওয়েটটা কেমনে লিখবো? ধরো হইতেছে তোমার 3 পাউন্ড ওয়েট লিখলো, পাউন্ড লেখা হচ্ছে এলবি তারপরে ডাব্লিউটি দিয়া, হ্যাঁ, পাউন্ড ওয়েট নির্দেশ করলো। তাহলে পাউন্ড ওয়েট মানে আসলে কি, যদি তার মানে 3 পাউন্ডের কোনো একটা অবজেক্ট থাকতো, সেই 3 পাউন্ডের অবজেক্ট যেই পরিমাণের ওজন তৈরি করে সেটাকে আমরা বলতেছি পাউন্ড ওয়েট। এখন পাউন্ডের জন্য ওজনের ক্যালকুলেশন তো আমরা শিখতে হবে, তাই না? তাহলে ডাব্লিউ এর জন্য ওজন, এমনিতে এমজি তো আমরা জানি, একটা হইতেছে এম ইন্টু 9.8, এটা হচ্ছে নিউটন এককে পাওয়া যায়। আর যদি আমরা এম ইন্টু 32 বসাই, এটা কিন্তু 9.8-এর ইকুইভ্যালেন্ট, ফুট পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে 32। এটা তো জানো, এটা জানতা না? এটাকে বলি হচ্ছে আমরা পাউন্ডাল। এই সামিন, এটা জানতি না? যদি আমরা ইয়ার কথা বলি, অভিকর্ষ ত্বরণ তোমার ফুট পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ ইয়াতে এককে বের করি, তাহলে কিন্তু এটা 32 হয়। হ্যাঁ, 9.8-এর জায়গায় 32, এটা খুব এসেনশিয়াল একটা জিনিস। তার মানে প্রযুক্ত বল যদি তোমার এই এলবি ওয়েট ইউনিটে দেওয়া থাকে, তাহলে এটা থেকে যদি আমি ইয়া বুঝাইতে যাই, কি বলে, এখান থেকে যদি আমরা বের করতে যাই পাউন্ডাল ইউনিটে কত হয়, তাহলে এটার জন্য কি 3 ইন্টু মানে 3 পাউন্ডের একটা অবজেক্ট কি পরিমাণের বল তৈরি করতো, তাহলে 3 মানে হচ্ছে ওর ভর, আর ওর জন্য কত, ওর ওয়েটটা মানে ওর অভিকর্ষ স্তরণ গুণ হবে, ওর জন্য অভিকর্ষ স্তরণ হচ্ছে 32। আর আমরা এইখানে ক্যালকুলেশন করি কি 2 এর সাথে 9.8 গুণ করি। ঠিক আছে, এই 9.8 গুণ করলে পাওয়া যায় হচ্ছে নিউটন ইউনিটে, আর ওদেরটা পাওয়া যায় হচ্ছে পাউন্ডাল ইউনিটে। এখন ক্লিয়ার হয়েছে? দেখো তো, বুঝতে পারছি? তাহলে কেজি ওয়েট থেকে যদি নিউটনে যাইতে চাই, তাহলে হচ্ছে 9.8 দিয়ে গুণ করে নিউটন এককে পাবো। যদি পাউন্ড ওয়েট ইউনিট থেকে আমি পাউন্ডালে যেতে চাই, তাহলে হচ্ছে 32 দিয়ে গুণ করে আমি কি পাবো? পাউন্ডালে পাবো। পারা যাবে? রকি, বুঝছো তো? আচ্ছা, এটা কেয়ারফুল থাকো। এটা যদিও খুব বেশি ইউজ নেই, মানে এই পাউন্ডালের বা এই এলবি ওয়েটের খুব একটা কাজ নাই, কিন্তু হচ্ছে এই জিনিসটার কাজ আছে, সেটা হচ্ছে 32 সংখ্যাটা ফুট পার সেকেন্ড ইউনিটে, ফুট পার সেকেন্ড স্কোয়ার ইউনিট হিসেবে ইউজ করা হয়। ধরো বলের মাত্রা, এটা আমরা দেখাইছি, ভরা ত্বরণ, তারপর হচ্ছে ঘাত বল দেখবো। ঘাত বল বা এটার বলি আমরা কি ইম্পালসিভ ফোর্স। যদি এই জিনিসটা খুব বেশি ইউজ নাই, আমরা ছোটোবেলায় পড়ছিলাম ঘাত বল, এটা বলছিলাম নাকি ইম্পালসিভ ফোর্স, ভরগুণ নাকি জানি বলগুণ সময় করলে পাওয়া যায় ইম্পালসিভ ফোর্স। তার কিছু আবার একটু সংজ্ঞা আছে, কি করতে হয়, যে বলের মান খুব বেশি কিন্তু ক্রিয়াকাল অনেক কম, সেটাকে আমরা বলি ইম্পালসিভ ফোর্স। তাহলে মানে বেশি সময় কম, এরকম বোঝা নাই? তাহলে যে বলের মান বেশি, অথবা আমরা এটাও বলতে পারি যেই সংঘর্ষে বা হচ্ছে যেই অ্যাকশনের ভিতরে তোমার ইয়াটা ভরবেগের পরিবর্তনটা অত্যন্ত বেশি হয়, সেটা যে বলের মান বেশি বা ভরবেগের পরিবর্তনটা স্বাভাবিক। হ্যাঁ, ধরো ভরবেগের পরিবর্তন হয়েছে তোমার 50, ভরবেগের পরিবর্তন 50, এটা কি করে পাওয়া যায় আসলে? এফ ইন্টু টি করে। এখন এই 50টা তো আমি তোমার এমনিও পাইতে পারি, যে ধরো 5 গুণ 10 এমনিও পাইতে পারি, কিংবা তোর 50 গুণ 1 এমনিও পাইতে পারি, আবার 500 গুণ 0.1 এমনও পাইতে পারি। এভাবে বলের মান বাড়ায় সময়ের মানটা যদি কমায় দেই আমরা, তাহলে এই সকল কেসে, আর আরেকটু ছোট সময়, এটাও যথেষ্ট মার্জিনাল বা মাপা যায় হাতে কলমে, এটা যদি আরও ছোট হয় আর বলের মান তার মানে আরও বড় হয়ে যাবে, তখন সেগুলোকে আমরা বলি হচ্ছে ইম্পালসিভ ফোর্স। বুঝতে পারলাম? ভরবেগের পরিবর্তনটা স্বাভাবিক, কিন্তু দেখা যাইতেছে সেখানে ওই যে দুইটার গুণ করে আমরা পাই আসলে বল গুণ সময়, সে বলের মানটা আসলে অনেক বেশি হয়, সময়ের মানটা অনেক কম হয়। সে দুইটা জিনিস একটা আর একটা ইয়া করে আর কি, নালিফাই করে আর কি, ইয়া করে দেয়, একটা নর্মাল একটা ভ্যালু দেয়। যে বলের মান বেশি কিন্তু ক্রিয়াকাল কম, কথাটা বোঝো নাই মনে হয়? কিন্তু ক্রিয়াকাল কম, এই জিনিস জানি, ইম্পালসিভ ফোর্স। আচ্ছা, আর একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বলের ঘাত। এটা হচ্ছে মানে এটা বাংলায় বলি এটার আমরা ঘাত বল, আর একটা আছে বলের ঘাত। ঘাত বল মানে ঘাত বল আমরা যেটা দেখলাম, এটা কিন্তু আসলে এটা না। হ্যাঁ, মানে এটা হচ্ছে তোমাকে ঘটনাটা ব্যাখ্যা করলাম, কিন্তু তোমাকে যদি জিজ্ঞেস করে বলের ঘাত বাইর করো, ঘাত বল কোথাও বাইর করতে বলবে না, কিন্তু ঘাত বল যদি বের করতে বলে তাহলে এফ বের করবো। ঠিক আছে, এটা যদি ঘাত বল বের করতে বলে তার মানে এফ আননোন,
আচ্ছা, আর যদি বলে ইম্পালস অফ ফোর্স, ইম্পালসিভ আর একটা হচ্ছে ইম্পালস অফ ফোর্স যদি বলে, আচ্ছা আমরা হচ্ছে তাহলে এটার নাম হচ্ছে বলের ঘাত। বলের ঘাত যখন বের করতে বলবে তখন আসলে তোমাকে বের করতে বলছে এফটি এর গুণফল কত অথবা হচ্ছে ডিপি কত। ডিপি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন কত, এই দুইটা চাপের যে কোনো একটা, মানে যে কোনো একটা বের করলে আর কি অন্যটা বের হয়ে যাবে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইম্পালস অফ ফোর্স গেল গা। আচ্ছা, বলের ঘাতকে কি দিয়ে প্রকাশ করে জানি? বলের ঘাতকে জে দিয়ে প্রকাশ করে না, নাকি কি দিয়ে প্রকাশ করে? জে দিয়ে খুব সম্ভবত। জে এর হিসাবে ইকুয়েশনটা লেখা হয় এইভাবে, ডেল পি। এটা তো মাথায় রেখো। এটার ইন্টিগ্রেশনের প্রমাণ আছে, প্রমাণ করার কোনো দরকারই নেই, হুদাই সময় নষ্ট, কোনো দরকার দুইটার নেই। মধ্যে ভাইয়া পার্থক্য কি? কোনটা? এই যে ইম্পালসিভ ফোর্স আর ইম্পালস অফ ফোর্স। ইম্পালসিভ ফোর্স হচ্ছে একটা ফেনোমেনা বলতে একটা ঘটনা আর কি। কোনো একটা ঘটনা যদি এমনভাবে ঘটে যে সেখানে বলের মান বেশি কিন্তু ক্রিয়াকাল কম, তখন আমরা সেটাকে বলবো সেখানে ইম্পালসিভ ফোর্স হইতেছে, এখানে ইম্পালসিভ ফোর্স কাজ করতেছে। হ্যাঁ, আর যখন আমরা ইম্পালস অফ ফোর্সের কথা বলবো সেটা হচ্ছে ইন জেনারেল। এটার কিন্তু এরকম হওয়া লাগবে এরকম কোনো কথা নাই যে বলের মান বেশি হইতে হবে ক্রিয়াকাল কম হইতে হবে, এরকম কোনো কথা নেই। ডিরেক্টলি এরকম কিছু বলা থাকে না, কিন্তু সেখানে তোমার এফ ইন্টু টি আর ডিপি গুণ করে দিলে হয়ে যাবে। মানে কি আল্লাহ জানে এটা কি দরকার এখানে এফ আর টি গুণ করার, কি লাভ হয় এটাতে? এটা আসলে বোঝায় আসলে তোমার যে ঘাত বল, মানে বলের ঘাত বলতে বোঝায় আসলে কি পরিমাণে প্রভাব পড়ে। হ্যাঁ, প্রভাব বলতে আসলে আমাদের মেইন যে জিনিসটা, মানে আমি তোমাকে বললাম না যে ধাক্কা খাইছে কোনো একটা জিনিস একটা আর একটা লগে, কে কোন দিকে যাইবো এটা নির্ধারণ করে দেয় কে? আসলে বলছি না ভরবেগ। তার মানে ভরবেগের পরিবর্তন থেকে আসলে বুঝতে পারি আমরা ওইখানে আসলে ওই ফোর্সটার ইয়াটা কত, ইম্প্যাক্টটা কত। এই ইম্পালস মানে কি, ওই ইম্প্যাক্টও তো বলা যায়। হ্যাঁ, সিমিলার ওয়ার্ড কাইন্ড অফ, যে ইম্পালস অফ ফোর্স, এই বলের ঘাত কত বা এই বলটা কি পরিমাণ শক্তিশালী। হ্যাঁ, এটা বোঝানোর জন্য। ঘাত বা পাওয়ারও তো বলা যায়, ঘাতকে আমরা পাওয়ার বলি না? তাহলে এই বলের পাওয়ার কতখানি বা কতটা শক্তিশালী একটা বল এখানে প্রয়োগ করা হয়েছিল সেটা বোঝা যাবে কেমন? ওই ভরবেগের পরিবর্তন দেখলে। ভরবেগের পরিবর্তন যত বেশি হবে তার মানে এখানে বলের প্রযুক্তটা হয়েছে তত বেশি, সেই জন্য হচ্ছে এই প্যারামিটারটা ইউজ করে। বুঝতে পারছি? বলের ঘাত, ইম্প্যাক্ট অফ ফোর্সও বলতে পারি আমরা। এই হলো গেল আমাদের ভরবেগের কাহিনী। এটা নিয়ে কোনো অঙ্ক আছে? আচ্ছা, এটা নিয়ে আমাদের সুন্দর সুন্দর অঙ্ক আছে। এটা নিয়ে একটা সুন্দর অঙ্ক আমরা খাতায় তুলে ফেলি। এটা যদিও তোমাদের কনসেপ্ট বুকে এটা নিয়ে বেশি ভালো ভালো অঙ্ক আছে, তারপরে আমরা বেসিক অঙ্ক যেগুলো আমাদের আসলে আইবো হেডিট করার চেষ্টা করি। হ্যাঁ, পরীক্ষায় যেটি দিবে, মানে যদি এইচএসসির কথা যদি চিন্তা করি আর কি, এইচএসসির স্ট্যান্ডার্ড যদি আগে করে লই, তাহলে এইখানে একটা অঙ্ক দিছে। সেটা কইছে কি যে তোমার যে বল এই নাকি 1350 কেজি ভরের একটা গাড়ি রয়েছে, 80-তে চলতেছে। তার মানে কি 80-তে চলতেছে মানে এটা কি আমার ওই যে লিস্ট দিছিলাম ওর মধ্যে কিন্তু পড়ে নাই, ওখানে ছিল 72, ছিল 90, 80 ছিল না। তার মানে এখানে ফ্র্যাকশন আইব। বেগে চলন্ত একটা দেয়ালকে ধাক্কা দিল, আঘাতের পরে এই 10⁻³ সেকেন্ডে স্থির হয়। বলের ঘাত সংঘর্ষে দেয়ালটির ওপর যে গড় বল কাজ করে হেডা বাইর করো। গড় বল আবার কেমনে বাইর করে? আবার কি জিনিস গড় বল? আচ্ছা দেখি, আমি নিজেও এই ইকুয়েশনটা আগে দেখি না, গড় বল এমনি বাইর করে যে। আচ্ছা, বলের ঘাত তো বাইর করতে পারো। বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, তাই না? তাহলে এই ভরবেগের পরিবর্তন কি হয়েছে? ভরবেগ কত ছিল আগে? মানে বেগ এটা ছিল কত আগে? 80/3.6। এটা কি লিখলাম? এটা 3.6। এটা ছিল তার ইনিশিয়াল ভেলোসিটি মিটার পার সেকেন্ড। এ হয়েছে থামসে, দেখা গেছে 0 মিটার পার সেকেন্ড। কতক্ষণ সময় লাগছে হাতের? 0.005। হ্যাঁ, এটা তো জানো এমনিতে, যদি 10⁻³ থাকে কোনো পূর্ণ সংখ্যার পরে, তাহলে আসলে 2টা শূন্য দিয়ে তারপরে সংখ্যাটা লিখতে হয়। হ্যাঁ, 0.005 এরকম। আচ্ছা, তাহলে এটুক সময়ের ভিতরে থামছে। এখন ওর জন্য বলের ঘাতের কাহিনী অঙ্ক। বলের ঘাত মানে ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের পরিবর্তন ফাইনাল মাইনাস ইনিশিয়াল করতে হয়, এটা একটু মাথায় রাখবো। যে কোনো কিছুর পরিবর্তন ফিজিক্সে অবশ্যই ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনাল কত? ফাইনালটা 0। যদি এখানে ডেল পি হিসেবে লিখি, ডেল পি ইকুয়ালস টু হবে 0 মাইনাস তখন কত? এখানে 80/3.6 ইন্টু 0.005। কি 005? হ্যাঁ, এটা করলে যেটা হয় এটাই হবে অ্যান্সার। তাহলে এটা কী হবে? এটা কত হয়? -3 ইন্টু 10⁴ আইব কেজি পার মিটার স্কয়ার। ভুল করলাম আমি, ভরই তো গুণ করি নি বেটা, টাইম দিয়ে কী করতেছি আমি? ভর গুণ করা বাদে টাইম গুণ করছি। কি দেখোস তোরা, কি দেখতেছস না নাকি বেটা? দেখ, এটা তো বল মানে কি বেগ ছিল, এর লোকে ভর গুণ করবো, 1350
হ্যাঁ এবার হয়েছে। এটা করলে হইতেছে -3 মানে 3⁻⁴ কেজি মিটার পার সেকেন্ড। কেজি মিটার পার সেকেন্ড, এই তো হ্যাঁ হয়েছে। এটা হইলো আমরা কি পেলাম, বলের ঘাত বা ভরবেগের পরিবর্তন, যেটাই খাও এটা আমরা তাহলে কি দিয়ে প্রকাশ করি জানি একটু আগে দেখালাম, যে দিয়ে প্রকাশ করতে পারি, শেষ। আচ্ছা এবার বলছে এটা হচ্ছে 1 নাম্বার গেল। এবার বলছে 2 নাম্বারে সংঘর্ষ দেয়ালটির উপরে যে গড় বল দিলেন 0, এই ফাইনাল ভেলোসিটি 0 এর লেগা, শেষ ভরবেগ 0। হুম, এটা মানে কি আসলে p2 - p1 না, p2 - p1 এর লেগা। আচ্ছা যেটা বলতেছিলাম 2 নম্বরে বলছে সংঘর্ষে দেয়ালটির গাড়ির উপরে যে গড় বল কাজ করে সেটা বের করো। আচ্ছা গড় বলের জন্য যে ইকুয়েশনটা লিখছে এটা হচ্ছে এইরকম, এফ এর জন্য এফ বার হিসেবে দিছে ওরা j/dt, বুঝতে পারছি। আমি নিজে এই ইকুয়েশন কখনো ইউজ হতে দেখিনি। এটার মানে হচ্ছে গড় বল, তাহলে টোটাল বল মানে বল ভরবেগের পরিবর্তন বা টাইম, ওই ঘুরে ফিরে বলই বের করতেছে আসলে কতটুকু বল প্রযুক্ত হয়েছে এই জায়গায়, -3.2×10⁴ আর নিচে হচ্ছে টাইম 0.005। এটা দেখা যাবে অত্যন্ত অল্প সময়ের ভিতরে প্রযুক্ত হয়েছে, সেই কারণে এটা হচ্ছে উপরে যায় কাম করে দিতেছে। তাহলে 0.5, তো তাহলে এটা কত 200 দিয়ে গুণ হবে নাকি, না 2000 দিয়ে গুণ হবে? 200 তবে 200 হবে না? 200 দিয়ে গুণ হয়, গুড। 200 দিয়ে গুণ করলে হচ্ছে কত 600 হইব, 600 আর ওইদিকে একটা 6 মানে 2 এক্সট্রা লাগাই দিতাম, তার মানে 10⁶ নিউটন, বুঝতে পারলাম। তাহলে এটা হলো আমাকে গড় বল, এটা একটা অ্যান্সার আর এখানে আর একটা অ্যান্সার। তাহলে এটা হলো বলের ঘাত বা ইম্পালস অফ ফোর্স, আর এটা হচ্ছে এভারেজ ফোর্স আর কি, যদিও কখনো এই এভারেজ ফোর্স জীবনে বের করতে দিবে না, তারপরে দিয়ে রাখছে, দিয়ে করাই দিলাম। আচ্ছা বুঝতে পারছি, বুঝতে পারছি, সমস্যা হওয়ার কথা না। আমরা আরও একটা অঙ্ক করি এই রিলেটেড। ভাই একটু উপরে 16 নিউটনের এবার কাহিনী, একদম সহজ। প্রথমে তো বল কি প্রথমে কি? না ভাই মানে দ্বিতীয়টা হচ্ছে ভাই ঘাত বল থেকে হচ্ছে আমি ফোর্স পেয়েছি, তাই না? এমনি তো তোমার ওই যে বল ভরবেগের পরিবর্তন বাই টাইম, আর তো কিছু না। এমনিও তো ফোর্স তো ওইটাই বাইর হইতো, তোমরা যদি ফোর্সও ক্যালকুলেট করতে বলতো তুমি তো এটাই করতে, তাই না? হুদা এটার এক্সট্রা একটা নাম দেওয়া যায়, গড় বল বাইর করো, কনফিউজ করা। আচ্ছা একই জিনিস ছিল আমাদের, এটা ছোট্ট একটা অঙ্ক যে 16 নিউটন বল দেওয়া হয়েছে, এটা এফ এর ভ্যালু 4 কেজি ভরের বস্তু, এটা এম দেওয়া আছে, 4 সেকেন্ড ধরে ক্রিয়া করছে, এটা টি দেওয়া আছে। বেগের পরিবর্তন বের করতে বলছে, তো বেগের পরিবর্তন কত? আচ্ছা বেগের পরিবর্তন দেওয়া নেই, তাহলে বেগের পরিবর্তন বের করবো আমরা হচ্ছে কি হিসাবে, ভি মাইনাস ইউ মানে হচ্ছে এটি, তাই না? এটি, তাহলে এ আর টি গুণ করে দিতাম এখন, এ কত এ তো জানি না, তাহলে এ বাই করবো, এ মানে হইতেছে এফ বাই এম, তাই না? তাহলে 16/4 শেষ। আর টাইম কত 4 সেকেন্ড, 4×4 = 16, 16 মিটার পার সেকেন্ড। বেগের পরিবর্তন পেয়ে গেলাম, তাহলে এটা আমরা বলতে পারি ডেল ভি হিসেবে লেখা থেকে দিলাম। এই তো একটা অ্যান্সার হয়ে গেল গা। আচ্ছা বলের ঘাত বের করতে বলছে, বলের ঘাতের জন্য কি করতে হবে, এটার লাগে তোমার ইয়া করে ফেলি, যদি আমরা ভরবেগের পরিবর্তন বের করে ফেলি, তার মানে হচ্ছে এম ডেল ভি উইচ ইজ অ্যাকচুয়ালি বলের ঘাত, দ্যাট ইজ জে, অথবা তোমার ভরবেগের পরিবর্তন যাই কাও, তাহলে এম আর লাগে গুণ করে দিব না, তা 4 গুণ 16, তা কত হয়ে গেল 64 কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারলাম? জি ভাইয়া বুঝছি। ভেরি গুড। যদি এটা বুঝি তাহলে আমরা আর একটা অঙ্ক করে ফেলি এখন। বলো তো নিউটন সেকেন্ড কিসের একক হবে তাইলে, এই পুরো ঘটনা থেকে বলতে পারবা? এই যে ইসের ক্ষেত্রে বলের ঘাত, বলের ঘাত যেহেতু এফ ইন্টু টি করে পাওয়া যায়, হ্যাঁ যেহেতু এফ ইন্টু টি করে পাওয়া যায়, তাই নিউটন সেকেন্ড হচ্ছে আমাদের বলের ঘাতের একক, মাথায় রাখবো। ভাই একটু proof হতো। বলের ঘাতের আর একটা একক এখানে লিখে রাখি আমরা, নিউটন সেকেন্ড একক। আচ্ছা আর একটা জিনিস ছিল এবার কি, 0.05 কেজি ভরের একটা বস্তু আছে। আচ্ছা এখন আনুভূমিক বেগে একটি খাড়া দেয়ালে ধাক্কা দিয়ে সে হচ্ছে বিপরীত দিকে ফেরত আসে, 180 ডিগ্রি সে ঘুরে চলে আসে, তাহলে এটা আমাকে দেয়ালে সে হয়েছে আইসে, এমনি আইলো, তারপরে আবার এমনি ফিরে গেল গা, তাই না? তাহলে এখন তার এইটার ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা যেটা করি, ডান দিককে পজিটিভ ধরে নিই এবং বাম দিককে নেগেটিভ ধরে নিই, হ্যাঁ ভেলোসিটিগুলোর ক্ষেত্রে। তাহলে ও হচ্ছে 0.25 আইলো, 0.25 মিটার পার সেকেন্ডে আইলো, আবার গেলেও গা হইতেছে 0.25 মিটার পার সেকেন্ডে, ও না সরি গেছেও তো আবার কম করে গেছে, 0.1 গেছে,
তাহলে 0.1 মিটার পার সেকেন্ডে সে ফেরত গেল গা। এখন বলছে বলের ঘাত বের করে, খুব দুগ্ধপোষা বালকদের অঙ্ক। তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল করব, কিন্তু একটু মাথায় রাখবো যে দিকগুলা, হ্যাঁ। তাহলে ফাইনাল আর ইনিশিয়ালের জন্য ভিটা হিসেবে আমরা লিখে রাখবো যে ফাইনাল ভেলোসিটি হচ্ছে -0.1, কারণ এটারে আমরা নেগেটিভ ধরছি, বাম পাশে নেগেটিভ ধরছি, আর ইনিশিয়ালটার ডান পাশটার আমরা পজিটিভ ধরে রাখছি আর কি। এই জন্য তুমি কোনটারে ডান বাম ধরতেছে এটা লিখে না দিলে ওটা ছবি এঁকে একটু দেখায় দিও। আচ্ছা, তাহলে এটা ভি আর ইকুয়াল, এখন কিছু বলের ঘাত বের করতে, তাহলে এম দিয়ে গুণ করে দিলেই হয়ে গেলো এটা। তাহলে এম ভি মাইনাস এম ইউ, এম ভি মাইনাস এম ইউ হচ্ছে আমাদের জন্য ইম্পালস অফ ফোর্স। তাহলে এম ভি কত, এম আগে কমন লয়ালেই আছে হচ্ছে 0.05, আর ভি এর জন্য হচ্ছে -0.1 মাইনাস 0.2, তাই তো হয়ে গেলো। তাহলে 0.3 গুণ হয়ে গেল, তো কত এটা 0.00 এটা নাকি 0.015 এরকম কিছু, মাইনাস পয়েন্ট, যেহেতু 3 দিয়ে গুণ হচ্ছে তাহলে 5 থেকে 15 হয়ে যাবো, তাই না? আর যেহেতু পয়েন্ট আছে সে কারণে হচ্ছে একটা শূন্য বেশি হয় আর কি। বুঝতে পারছি নাকি দেখো তো? তাহলে এটা হয়ে গেল নিউটন সেকেন্ড, অথবা আর একটা কি ইউনিট ইউজ করতে পারি আমরা, কেজি মিটার পার সেকেন্ড। কথা ক্লিয়ার? আমার তো গলা হাত পা শুকায় যাইতেছে বেটা, দেখ কত অঙ্ক করবো আমি, এত অঙ্ক যে আছে বুঝতেই পারিনি বেটা। আচ্ছা, আর একটা ছোট্ট অঙ্ক নাকি, এটা একটু বড় দেখি তো। সরায়েন না একটু। দেখ এটার মধ্যে লিখি তাইলে আর একটা কি করতেছিলাম একটু জানি, দেখেন। 0.05 এর যদি কাহিনী করি, মানে আর একটা অঙ্ক, এই হইতেছে আর একটা অঙ্ক। এখানে কি কইছে যে একটা 25 মিটার পার সেকেন্ড বেগে আগত একটা 0.2 কেজির একটা ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরা সে থামায় ফালাইলে হইতেছে 0.1 সেকেন্ড সময়ের মধ্যে খেলোয়াড় কর্তৃক প্রযুক্ত গড় বল কত, বলই বাইর করতে বলছে আসলে। মানে গড় বলের জন্য বলের নর্মাল ইকুয়েশন দিয়ে কাজ করলেও হবে, আর যদি একটু বেশি তেল থাকে তাহলে ওই যে জে বাই ডেলটি এটা করে করতে পারো, হ্যাঁ। গড় বল সমান হচ্ছে তোমার জে বাই ডেলটি এমনি করতে পারি, সমস্যা নেই। ওটা করাটা মনে হয় কেন জানি সেফ, এখানে বেশিরভাগ ম্যাথ ওভাবেই করছে, আমি দেখতে যেতে মনে হচ্ছে যেটা অমনেই করি। তাইলে জে বাই ডেলটি আগে জে বের করে নিব, মানে বলবো এভাবে লিখবো যে গড় বল এফ এর সমীকরণ হইতেছে জে ডিভাইডেড বাই ডেলটি, হ্যাঁ এমনি কইলাম। তাহলে জে এর জন্য এবার আমরা বাইর করি, তাহলে আমরা জানি হচ্ছে খেলোয়াড় ক্যাচ ধরে 0.1 সেকেন্ডের মধ্যে থামায় দিছে, তাই না? তাহলে এটা অবশ্যই কি, যদিও ঋণাত্মক হয়েছে ভরবেগের পরিবর্তন, এটা মাইনাস হিসেবে আমরা বসাইলাম, কিন্তু যেহেতু গড় বল বলছে গড় বলের কারণে আসলে মাইনাস হয় না, এটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? এমনিতে যখন আমরা বের করি কোনো কিছু গড় বের করব, গড় বল কখনো নেগেটিভ হবে না, সবসময় পজিটিভে মান বসবো, যদিও আমার এখানে ভ্যালুটা কিন্তু মানে নেগেটিভে আসবে। তাহলে এখানে একটা মডিউলাস বসাই দিলাম, মডিউলাস দিয়ে এরপরে আমরা যদি এর ভিতরে বসাই তাহলে ফাইনালি থামাইছে, আর ইনিশিয়ালি এখানে একটা এম ইউ ছিল 25-এ আসতেছিল, তাই না? তাহলে 25 গুণ 0.2 এটা হইলো ওর জন্য কি ভরবেগ, আর পরে তো 0 হয়েছে, আর টাইম কতক্ষণ লাগছে 0.1 সেকেন্ড। তাহলে ওই 0.1 আর 0.2 কাটতে কাটতে থাকবে কত, উপরে থাকবে একটা 2, তাহলে কত হলো 50 নিউটন। তাহলে গড় বল হলো 50 নিউটন আর কি, পারা যাবে। এরপরে একটা খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া আছে, এটা মানে আমি নিজেই প্রথমবার দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে এরকম একটা ব্যাপার। এই তোর হয়েছে রে, হ্যাঁ গড় বল, জি ভাইয়া গড় বল বললে কি অলওয়েজ এই বলের ঘাত দিয়ে বের করব? এটা সবসময় মানে করার কথা না, আসলে আমি প্রথম ইউজ করতেছি আর কি এই জিনিস। যদি এমনি ডিরেক্ট বল বের করলে ওই একই জিনিসই বাইর হয়, কিন্তু এই ইকুয়েশনটা এভাবে লিখে তারপরে করো, হয়তো গড়বড় বলার উদ্দেশ্যই হচ্ছে যে তুমি এই জিনিসটা জানো কেন কি এটা বোঝা, বুঝতে পারছি? হয়তো হয়তো আর কি, স্পেশাল কিছু না। এই গেল গড়বড়ের কাহিনী। এর পরের অঙ্কটা একটু একটু ভাল লাগতে পারে হয়তো, এটার কামের জিনিস আছে, সেটা হচ্ছে কি এখানে একটা গ্রাফ দিছে, এখানে একটা স্টার দেওয়া আছে। তখন আমি এই অঙ্কটা বুঝি নাই কা ওই বয়সে, এটা বোঝা যাচ্ছে আর কি। এটা যে বুঝি নাই বললে এখানে স্টার দেওয়া, সেটা আমি এখন বুঝতে পারছি। আর গ্রাফটা এবার আমরা নিয়ে আসি, গ্রাফটা হইল এইরকম, কই গেল এটা, এলো না কেন? সেটাকে বসাই, এটা আর একটা গ্রাফ, এই হলো আমাকে গ্রাফ, ঠিক আছে? তাহলে এটা কেমন করতে হয় এখন দেখতে হবে। বলছে কি যে বল সময় লেখচিত্র, বল আর সময় ইউজ করছে এফ আর টি যদি ইউজ করে, তাহলে সেই লেখচিত্রে হচ্ছে ও এ সমান 2 নিউটন দেওয়া আছে, ও এ সমান 2 নিউটন, ডিসি সমান দেওয়া আছে হচ্ছে 4 নিউটন, ডি কই, ডিসি, আচ্ছা হ্যাঁ ডিসি সমান হচ্ছে 4 নিউটন, ঠিক আছে, খুব ভালো কথা।
তার মানে এই বাহুর দৈর্ঘ্য 2, এই বাহুর দৈর্ঘ্য 4, শেষ। আচ্ছা, ও ই সমান দেওয়া আছে 4 মাইক্রোসেকেন্ড, হ্যাঁ, মিউ এস দেওয়া যেহেতু মাইক্রোসেকেন্ড, তার মানে একটু হচ্ছে 4 মাইক্রোসেকেন্ড, আর ওডি নির্দেশ করতে হচ্ছে 8 মাইক্রোসেকেন্ড। ভালো কথা, তার মানে এটা 2, এটা 4, এটা হচ্ছে 4, আর এটাও 4ই আর কি, হ্যাঁ। এখন বলছে 4 থেকে 4s থেকে 8s সময়ের মধ্যে বলের ঘাতের পর বলের ঘাত কত, এটা বের করতে বলছে, বুঝছে? মানে কি, তোমার এই বি থেকে সিতে যখন তার এই যে পরিবর্তনটা হয়েছে এর মধ্যে কি পরিমাণের বলের ঘাত চেঞ্জ হয়েছে। আচ্ছা, আমরা যখন ইকুয়েশন বের করি, ধরো তোমাকে বলতে, ধরো করতে দিই, আমরা যখন ভিটি গ্রাফের সাথে যদি তুলনা করি এই জিনিসটারে, ভিটিতে এখানে থাকে টি, এখানে থাকে ভি, হ্যাঁ। আমরা যখন আসলে কোনো কিছু এরকম কিছুর ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল যখন বের হয় তখন একক থেকে বোঝা যায় আসলে যে আমি কি নির্ণয় করতে পারি এটার এরিয়া ক্যালকুলেটরের মাধ্যমে। মানে ভি আর টি মানে এক্স আর ওয়াই রে গুণ করে যে জিনিসটা পাওয়া যাবে, যে এককটা পাওয়া যাবে সেটা হবে হচ্ছে আমার ক্ষেত্রফলের একক, তাই না? এমনিতে যদি আমরা আয়তাকার ক্ষেত্রে আমরা কী করি, দৈর্ঘ্য গুণ প্রস্তুত করি, তাই না, ক্ষেত্রফল বের করতে গেলে। তাহলে এক্স আর ওয়াই রে গুণ করলে, দেখুন ভি আর টি এর জন্য আসলে ভি আর টি গুণ করলে কী পাওয়া যায়, এস পাওয়া যায় না, একক হিসেবে কি মিটার পাই, এটা হইতেছে মিটার পার সেকেন্ড, আর এটা হইতেছে হুদা সেকেন্ড। তাহলে এটা আসলে আমরা পাইলাম একটা মিটার, তার মানে কি সরণ পাওয়া যায় ভিটি গ্রাফ থেকে। তাহলে এই গ্রাফে আসলে কি গুণ আছে, এক্স আর ওয়াই এ এফ আর টি গুণ হয়ে আছে, তাই না? মানে এফ আর টি গুণ হবে যদি আমি ক্ষেত্রফল ক্যালকুলেট করি, তাহলে এফ আর টি মানে কি, এটা একই তো জিনিস হয়েছে আমাকে নিউটন সেকেন্ড। তাহলে এফ আর টি মানেই তো আমাকে কী ছিল, বলের ঘাতা ছিল না? তার মানে কি, আমি যদি বিসি এর ভিতরে, মানে কি বলছে, বি থেকে সি বিন্দুর জন্য আমাকে কি বের করতে বলছে, বলের ঘাত বের করতে বলছে। তার মানে আমি যদি এই টি এর ওপরে ক্ষেত্রফল বের করতে পারি, দ্যাট ইজ এই অংশটার যদি আমি বের করে ফেলি ক্ষেত্রফল, তাহলে আসলে কি বলের ঘাত পেয়ে যাব, বুঝি? তুমি ভেঙে ভেঙেও করতে পারো, এখানে কিন্তু তোমাকে সে পরিমাণ ইনফরমেশন দেওয়াও আছে। সি বিন্দুর জন্য তোমাকে বল দেওয়া আছে, সময় দেওয়া আছে, এখানেও তোমার বল দেওয়া আছে, সময় দেওয়া আছে, এগুলো করা যাবে। কিন্তু আমার তো আসলে দরকার কি, এফটি পুরোটা দরকার, তো ভেঙে ভেঙে করার দরকার আছে। মানে এইখানকার এফটি আর এইখানকার এফটি নিয়ে বিয়োগ করে দিলেও হবে। আর আমরা যেটা করতে চাচ্ছি সেটা কি এখন, যে ওই পুরো অংশটার ক্ষেত্রফল বের করতে চাই, তাই না? তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা নিব হচ্ছে বিসি ডিই, এটার ক্ষেত্রফল, তাই না, বিসি ডিই এর ক্ষেত্রফল। তাহলে ওটার জন্য সমান্তরাল বাহু কে কে আছে, বিই এবং সিডি। বিই এর দৈর্ঘ্য কত বলছে, বিই এর দৈর্ঘ্য বলছে 2 নিউটন, একটু খেয়াল করো। বিই যেটা বলছে, বিই যেটা আগে লিখতেছি এটা, এই দুইটা তো সমান্তরাল, তাই না, এই দুইটা যোগফল নিতে হবে। তাহলে বিই ও এর সমান, ও এর সমান দেওয়া আছে আমার যেহেতু 2 নিউটন, এটা সমান 2 নিউটন দেওয়া, তাহলে বিই এটা সমান হবে কি 2 নিউটন, 2 বসায় দিলাম। এবার হচ্ছে সিডি, সিডি বা ডিসি ওই একই জিনিস, দেওয়াই আছে 4 নিউটন, তাই না, তো 4 বসায় দিই। তাহলে এখানে বসায় দিলাম আমরা 4 নিউটন প্লাস 4 নিউটনস। আর গুণ করব কি দিয়ে, গুণ করবো তার হাইট দিয়ে। হাইট কতখানি আছে, হাইট হচ্ছে বিএফ এর পরিমাণ বা ইডি এর পরিমাণ। প্রশ্নে বলে দিছে ওডি হচ্ছে 8 আর ওই হচ্ছে 4, তার মানে এই ইডি এটা হচ্ছে 4, কিন্তু আমাকে নিতে হবে কি মাইক্রো সেকেন্ড ইউনিটে আছে, তো তাহলে এটাকে মিটার পার মানে হচ্ছে সেকেন্ড ইউনিটে নিয়ে গেলাম, তাহলে 10⁻⁻6 হয়ে গেল। তারপর এটা নিয়ে ক্যালকুলেশন করো, এখন 6 3 দিয়ে গুণ হবে, 3 4 12 হবে, তাহলে 1.2 10⁻7। এটার একক কত হবে, তখন আমরা একটা একক কত বসাবো, নিউটন সেকেন্ড বসাই দেবো, শেষ। পারা যাবে, বুঝতে পারছি, 3 জন বুঝছি তো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যার চেষ্টা করলাম আপনাদেরকে যতখানি সম্ভব আইডিয়া দেওয়ার জন্য। আই হোপ আপনারা ক্লিয়ার হয়েছেন এই জিনিসটা সম্পর্কিত যত আলোচনা আমি করেছি, এবং এই চ্যাপ্টারটা আমি চেষ্টা করেছি যতটুকু ভালোভাবে আমি পড়াইতে পারি আর কি। এমন আহামরি যে ভালো পড়াই তা না, কিন্তু এই চ্যাপ্টারটা হচ্ছে এমনিতে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং শর্ট সিলেবাসেও আছে, একদম বেসিক থেকে, হ্যাঁ, একদম যারা প্রথমবার নিউটনিয়ান বলবিদ্যা দেখতেছে তারা যাতে এই জিনিসটা থেকে ধীরে ধীরে তাদের মানে শক্তিশালী হয়ে উঠতে পারে এই নিউটনিয়ান বলবিদ্যাতে, সেই কারণে প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমরা একই অঙ্ক বারবার করার মাধ্যমে কিন্তু কতভাবে আসতে পারে সেই জিনিসগুলো আলোচনা করে করে আগাচ্ছি। এবং এইখান থেকে আমরা ধীরে ধীরে পরের ভিডিওতে আলোচনা করব হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, সেখানে যত রকমের ম্যাথ হওয়া দরকার সেগুলো করব, রকেটের অঙ্ক করব। তারপরে আমরা যাব হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া না কি জানি বলে, হ্যাঁ, মোমেন্ট অফ ইনার্শিয়া বা কি জানি বাংলায় কি বলে, জড়তার ভ্রামক ওই সব আলোচনা। সো টিল দেন দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। টাটা এভরিওয়ান।